সে ভুল আর হবে না লাভ। মিতার চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওরিয়ন। লাভ? কিসের লাভ? মনে মনে ভাবে মিতা। মিতা ভালোই জানে এখন মিতার প্রতি ওরিয়নের এই মোহ ততদিন থাকবে যতদিন না ওরিয়ন পুরোপুরি সব মেনে নিয়ে মুভ অন করছে। যখন মিতার প্রতি এই নির্ভরশীলতা কেটে যাবে তখন ওরিয়ন ঠিক আগের মতোই আফরিনের পথ চেয়ে থাকবে। ভেবেছিস একটা কাঠের দরজা আর অন্য একটা বাড়িতে তোকে আমার থেকে দূরে রাখতে পারবে? এত সহজে? কি ভেবেছিলে আমি সেদিন চলে গিয়েছিলাম? কথাটা বলেই ফিক করে হেসে দেয় ওরিয়ন। মিতা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ওরিয়নের দিকে। চাবি হাতে সারা রাত দরজার সামনে দাঁড়িয়েছিলাম আমি। নিজের হাতের বুড়ো আঙ্গুল দিয়ে মিতার নিচের ঠোঁটে স্পর্শ করে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে অবাক হয়ে যায় মিতা। কি বলছে এসব? এতটা মরিয়া কেন বিহেভ করছে ওরিয়ন? কিছুই যেন মিতার মাথায় ঢুকছে না। নেক্সট টাইম আমি ভদ্রতা দেখিয়ে দাঁড়িয়ে থাকবো না পরি। চাবি থাকুক বা না থাকুক, দরজা ভেঙে হলেও তোর কাছে যাব। মিতার চোখের দিকে তাকিয়ে বলে ওরিয়ন। নিজের থেকে আমাকে দূরে সরাতে দিব না আমি। কেন? ওরিয়ন কথাটা বলতেই জিজ্ঞেস করে বসে মিতা। মিতার মনে একটু হলেও আশার আলো জাগছে। এই ভেবে হয়তো এই কয়েক মাসে মিতার প্রতি একটু হলেও ভালোবাসা জন্ম নিয়েছে ওরিয়নের। অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে রইল ওরিয়নের দিকে। কারণ তুই আমার ওয়াইফ, কারণ তুই আমার পরি। মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। ওরিয়নের জবাব শুনে মিতার আশা হতাশার রূপ নিতেও সময় নিল না। নিজের মন বলতে থাকে মিতাকে। ক্ষণিকের জন্য তাচ্ছিল্যর হাসি ফুটে মিতার ঠোঁটে। চোখের কোণে হালকা করে পানি জমে। নিজেকে শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওরিয়নের দিকে। হাত ছাড়ো। কঠোরভাবে বলে মিতা। পারলে ছাড়িয়ে নে। মিতার হাতে আরও প্রেসার দিয়ে বলে ওরিয়ন। আমাদের দুই বোনকে ইউজ করতে খুব ভালো লাগছে তোমার, তাই না? ঘৃণার চোখে ওরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা। মিতার কথা শুনে হাত আরও শক্ত করে ধরে ওরিয়ন। চোখে রাগ ফুটে ওঠে সাথে সাথে। কি বললি? দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। যা শুনেছো তাই বলছি। সাথে সাথে জবাব দেয় মিতা। মুখ সামনে কথা বলবি পরি। উচ্চস্বরে বলে ওরিয়ন। ও তাই নাকি? তুমি মিস্টার অরিয়ন, আপনার কেমন লাগছে আমাদের দুবো? চুপ, একদম চুপ। ক্ষণিকের মধ্যে অন্য হাত দিয়ে মিতার মুখ চেপে ধরে ওরিয়ন। মিতা নিজের কথাও শেষ করতে পারেনি। আমি সহ্য করছি বলে এই না তুই যা খুশি তাই বলবি। নিজের মুখ মিতার কাছাকাছি নিয়ে গিয়ে বলে ওরিয়ন। ও, তুমি ইউজ করছো না? আমি আবার ভাবলাম করছো। দেখো না এই মুহূর্তে আমার জন্য কত ডেসপারেট তুমি। আবার আপুর দিকে তাকালে তোমার চোখে ভালোবাসা ছাড়া কিছুই দেখা যায় না। তাচ্ছিল্যর হাসি যেন মিতার মুখ থেকে সরছেই না। পরি, চেঁচিয়ে ওঠে ওরিয়ন। কি সত্যি কথা গায়ে লাগছে? ওহ ওয়েট। কথাটা বলে একটু থামে মিতা। আমার জন্য এত ডেসপারেশন কি আমার সাথে রাত কাটানোর জন্য? আমাকে তোমার এতই ভালো লেগেছে যে তোমার 6 বছরের ভালোবাসাও ভুলতেছো? মিতার কথা শেষ হওয়ার আগেই থাপ্পড় মারে ওরিয়ন। ওরিয়নের হাত মিতার গালে স্পর্শ করতেই মুখ অন্য পাশে ঘুরে যায় মিতার। পরক্ষণেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করে মিতার। তোমার আফরিন ফিরে এসেছে, কেন তোমরা একে অপরের কাছে ফিরে যাচ্ছ না? কেন আমায় মুক্তি দিচ্ছ না এইসব থেকে? আমি তোমার শারীরিক চাহিদা মেটাতে পারবো না। পারমিতা। ভয়ানকভাবে চেঁচিয়ে ওঠে অরিয়ন। মিতার চোখ দিয়ে পানি পড়া ক্ষণিকের জন্য কমছে না। যেখানে দুজনের একসাথে থাকা অসম্ভব হবে না, সেখানে কেন মিতা মিথ্যে স্বপ্ন নিয়ে বাঁচবে? তুই তুই আমার সম্পর্কে এরকম ভাবতে পারলি? প্রশ্ন করে অরিয়ন। তোর মনে হয় আমি তোর শরীর চাই? কথাটায় যেন ঘৃণা ছাড়া আর কিছুই প্রকাশ পেল না। ওরিয়নের প্রশ্ন শুনতেই মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় মিতা। সময় এসেছে ওরিয়নের সত্যটা মেনে নেওয়ার। মেনে নিতে হবে যে ওর একমাত্র ভালোবাসা শুধুই আফরিন। মেনে নিতে হবে যে মিতা ভালোবাসা নেই এমন কোনো সম্পর্কে কখনো থাকবে না। মিতার মুখ ঘুরিয়ে নেওয়াটা যেন থাপ্পড়ের মতো ওরিয়নের মুখে পড়ল। এই ঘুরিয়ে নেওয়া মানে এমনটাই ভাবে মিতা। ঝড়ের গতিতে মিতার থেকে সরে আসে ওরিয়ন। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে ওঠে অরিয়ন। তোর শরীর চাই আমি?
ড্রেসিং টেবিলের ওপর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠে ওরিয়ন। আমার সম্পর্কে এমন জঘন্য ভাবিস তুই? সোফায় লাথি মেরে বলে ওরিয়ন। মিতা নিজের জায়গায় থেকে নড়ল না, নিজের হাত দিয়ে চাদর শক্ত করে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল। এসব ভেবে আমার থেকে দূরে সরে যেতে চাস তুই? দেয়ালে সজোরে ঘুষি মেরে বলে ওরিয়ন। আমার থেকে দূরে সরে যেতে চাস? দূরে যেতে চাস? মন্ত্রের মতো কথাটা বলতে বলতে একের পর এক ঘুষি মারতে থাকে ওরিয়ন। হাত থেকে রক্ত বের হতে শুরু করেছে, তাও থামছে না ওরিয়ন। বিছানায় শুয়ে থাকা মিতা চোখ দিয়ে না দেখলেও ভালোই জানে ওরিয়ন এখন কি করছে। নিজের মনকে শক্ত করে শুয়ে রইল মিতা। এখন ওরিয়নের এই পাগলামতে কেয়ার দেখাতে গেলে মিতার জন্য সবটা আরও কঠিন হয়ে পড়বে। মিতার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়তে শুরু করেছে বিছানার চাদরে। হুট করে হাসতে থাকে ওরিয়ন। হঠাৎ করে এরকম শব্দ করে হাসিতে মুখ ঘুরিয়ে ওরিয়নের দিকে তাকায় মিতা। এমন কেন করছে বুঝতে পারছে না। একটু আগেও তো রাগান্বিত ছিল, তবে এখন কেন এভাবে হাসছে তা বুঝতে পারছে মিতা। নিজের রক্তাক্ত হাত কোমরে রেখে হাসতে থাকে ওরিয়ন। হাসতে হাসতেই মিতার দিকে এগিয়ে যায়। বিছানায় শুয়ে থাকা মিতা ওরিয়নের এগিয়ে আসা দেখছে। ওরিয়নের মুখে হাসি, তবে এই হাসির মানে মিতা জানে না। চেহারা দেখে কিছুই বুঝতে পারছে না মিতা। ওরিয়নের বেডের সামনে আসতেই মিতার পা ধরে টান দিয়ে কাছে নিয়ে আসে। কি হচ্ছে মিতা তা ভাবতেও সময় পেল না। বিছানার শেষ দিকে আসতেই হাত ধরে টান দিয়ে বসায় ওরিয়ন। হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে নিজেও। মিতার কাছাকাছি যতটা সম্ভব এসে দু হাত শক্ত করে ধরে রাখে ওরিয়ন। মিতা কিছুই বুঝতে উঠতে পারছে না। ঠিক আছে বলে ওরিয়ন। এতক্ষণে মাথায় ঢুকলো মিতার। ওরিয়ন অবশেষে সত্যটা মানতে চাচ্ছে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে মিতা। এখন হয়তো সব ভুলে আফরিনের কাছে আবারও ফিরে যাওয়াটা মেনে নিয়েছে বলে মনে করে মিতা। নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই তা আরও শক্ত করে ধরে ওরিয়ন। মিতা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ওরিয়নের দিকে। তোর যদি মনে হয় আমি তোর শরীরের জন্য তোকে চাই, তাহলে তাহলে এই সম্পর্ক থেকে কি বেরিয়ে আসা উচিত, তাই না? মুখে হাসি ফুটিয়ে বলার চেষ্টা করে মিতা। মিতার হাসির বিনিময়ে মিষ্টি এক হাসি ফিরিয়ে দেয় ওরিয়ন। তাহলে তাই। কথা শেষ করে ওরিয়ন। ওরিয়নের কথা শুনতেই মুখ থেকে হাসি গায়েব হয়ে যায় মিতার। তাই মানে কি? কি বলতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না মিতা। মানে? প্রশ্ন করে মিতা। তোর শরীরের জন্য চাই, তাই তো? তাহলে তাই। এই জন্য হলেও তোর থেকে যেতে হবে। আমার থেকে দূরে যেতে পারবি না তুই। মিতার হাতে আলতো করে চুমু খেতে খেতে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনতেই চোখ বড় বড় হয়ে যায় মিতার। নিজের হাতে সরানোর চেষ্টা করলেও সফল হয় না। তোর ঘৃণা আমি সহ্য করতে পারবো, কিন্তু তোর থেকে দূরে থাকা সম্ভব নয়। এতে যদি তোর হাতটা বেঁধে তোকে আটকে রাখতে হয়, তাহলে তাই করব। কথাটা বলতেই উঠে দাঁড়ায় ওরিয়ন। আফরিনের প্রতি আমার অনুভূতি কি হয়েছে আমি জানি না। তোর জন্য আমার হঠাৎ করে কি হয়েছে আমি তাও জানি না। তবে মনে রাখ, যদি তোর আমার থেকে দূরে যেতেই হয়, তবে তোর জন্য একজনের লাশের উপর দিয়ে যেতে হবে। কথাটা বলতে বলতে নিজের রক্তাক্ত হাত নিজের গায়ে থাকা শার্টে মুছতে থাকে। তুই আমাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় সুখে সংসার করবি, সেই স্বপ্ন তোর স্বপ্ন থেকে যাবে। তুই অন্য কারো হওয়া দেখার চাইতে তোর লাশ থেকে পছন্দ করবো আমি। কথাটা বলেই মিতার ঠোঁট হুট করেই চুমু খায় ওরিয়ন। ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে ওরিয়ন, হাতে পাশে ল্যাপটপ রাখা। মিতার সাথে কথা বলা শেষ করে নিজের রুমে চলে যায় ওরিয়ন। গতকাল রাতে ওরিয়ন মিতাকে দেখবে বলে বাড়িতে তাড়াতাড়ি চলে আসছে, কিন্তু মিতা তখন নিজেদের বাড়ি চলে গেছে। গেস্ট রুম থেকে বের হয়ে যেতে নিয়েও বের হলো না ওরিয়ন। বিছানায় নিজের গা এলিয়ে দেয়। মিতার সব কিছুই যেন স্বস্তি নিয়ে আসছে ওরিয়নের জীবনে। খালি রুমটাও যেন ওরিয়নকে ফিল করাচ্ছে মিতার উপস্থিতি। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল করেনি ওরিয়ন। সকালে ঘুম ভাঙলে অপেক্ষা করতে থাকে মিতার। মিতা যখন আসলো তখন এই ভেবে রাগ উঠে গেল ওরিয়নের যে মিতা নিজেকে ওরিয়নের থেকে দূরে রাখার চেষ্টা করছে। কফি খেতে ব্যস্ত থাকা ওরিয়ন সামনে হাবিব চৌধুরী এসে দাঁড়ায়। মাথা উঁচু করে নিজের বাবার দিকে তাকায় ওরিয়ন। কিছু বলবে?
কফি মগ টেবিলের ওপর রেখে সামনে দাঁড়িয়ে থাকা হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন। হাবিব চৌধুরী কোনো জবাব দিল না, ওরিয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু কি হয়েছে? বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে ওরিয়ন। হঠাৎ করে বিদ্যুতের গতিতে হাবিব চৌধুরীর হাত গিয়ে স্পর্শ করে ওরিয়নের গালকে। থাপ্পড় বসিয়ে দিয়েছে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর থাপ্পড়ে ব্যথা পায়নি ওরিয়ন, তাও হঠাৎ করে এরকম হওয়ায় মুখ অন্যদিকে সরে গেল। ওরিয়ন অবাক হয়ে নিজের বাবার দিকে তাকায়। এত বড় সাহস তোর, তুই মিতার গায়ে হাত তুলিস? ওরিয়নের শার্টের কলার ধরে বলে রাগান্বিত হাবিব চৌধুরী। এতক্ষণে হাবিব চৌধুরীর রাগ বুঝতে পারছে ওরিয়ন, তাও কিছু বলল না। মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল ওরিয়ন। এই শিক্ষা দিয়েছি তোদের, কাপুরুষের মতো নিজের স্ত্রীর গায়ে হাত তোলার? ওরিয়নের কলার ধরা অবস্থায় চেঁচাতে থাকে হাবিব চৌধুরী। জবাব দে, কি জন্য মিতার গায়ে হাত তুলেছিস? আবারও প্রশ্ন করে হাবিব চৌধুরী। কী জবাব দেবে ওরিয়ন? এই যে মিতার ওই কথাটা শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিল ওরিয়নের। নাকি মিতা ওরিয়নকে সম্পর্কে এমনটা ভাবতে পারে তা বুঝে কষ্ট লাগছিল ওরিয়নের। নাকি নিজের প্রতিবার মিতার সামনে হেল্পলেস মনে হয় তা। নাকি নিজের কোনো কিছুই আর কন্ট্রোল করার ক্ষমতা নেই ওরিয়নের তা। ওরিয়ন কোনো জবাব না দিয়েই চুপ করে রইল। জবাব দে আরিয়ান, তা না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলে। চিৎকার করে বলে হাবিব চৌধুরী। অনিকা চৌধুরী বাইরে থেকে সবেমাত্র বাড়িতে পা দিয়েছে। বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুমে হাবিব চৌধুরী আর ওরিয়নকে এভাবে দেখে অবাক হয়ে যায়। হাতে থাকা ব্যাগ ফেলেই দৌড়ে চলে যায় দুজনের কাছাকাছি। হাবিব ছাড়ো, কি করছো তুমি? ছাড়ো বলছি। হাবিব চৌধুরীর হাত ধরে সরানোর চেষ্টা করতে করতে বলে আনিকা চৌধুরী। ছেড়ে দিব? তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো ও কি করেছে। আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে বলে হাবিব চৌধুরী। কি করেছে? তুমি ওর কলার ছাড়ো। আনিকা চৌধুরী হাত ছড়াতে ছড়াতে বলে। আনিকা চৌধুরীর চেষ্টায় হাত ছেড়ে দেয় হাবিব চৌধুরী। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকে ওরিয়নের দিকে। কি করেছিস তুই? হাবিব তো রেগে গেল কেন? ওরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে আনিকা চৌধুরী। ওরিয়ন কিছু না বলে চুপ করে রইল। কি হয়েছে বল। আবারও প্রশ্ন করে আনিকা চৌধুরী। বল, বল তোর মাকে যে তোকে শিক্ষা দিয়েছি আমরা। বল যে নিজের ওয়াইফের গায়ে হাত তুলিস তুই। বলে হাবিব চৌধুরী। কি? অবাক হয়ে বলে আনিকা চৌধুরী। কি না? বলো হ্যাঁ, মিতাকে থাপ্পড় মেরেছি। ভাগ্যিস আমি দেখেছিলাম, তা না হলে কতদিন ধরে এসব করে আসছিস? বল, জবাব দে। ওরিয়নের দিকে আবারও এগিয়ে যেতে যেতে বলে হাবিব চৌধুরী। থামো হাবিব, এই জন্য তুমি অরিয়নের গায়ে হাত তুলেছ? অবাক হয়ে হাবিব চৌধুরী দিকে তাকিয়ে প্রশ্ন করে আনিকা চৌধুরী। ওই মেয়েটা কিছু করেছে বলেই মেরেছে। অরিয়ন শুধু শুধু গায়ে হাত তোলার মতো ছেলে না। বলে আনিকা চৌধুরী। আর ইউ সিরিয়াস আনিকা? অবাক হয়ে বলে হাবিব চৌধুরী। আনিকা চৌধুরী কিছু বলল না, নিজের একনিষ্ঠ মতামতে স্থির রইল। যাই করুক, গায়ে হাত তোলার অধিকার ওর নেই। দতে দত চেপে বলে হাবিব চৌধুরী। ছেলে মেয়ে নষ্ট হয়ে গেলে তাকে শাসন করাতে অধিকার সবার আছে। আর ওই মেয়ে কতটা ভালো তা জানা আছে আমার। দোষ ওই মেয়ের, আমি জানি। বলতে থাকে আনিকা চৌধুরী। ওরিয়ন নিজের হাত শক্ত করে মুঠ করে রেখেছে, দতে দত চেপে ধরা। তুমি আর তোমার ছেলে একই রকম। এখন মনে হচ্ছে ওর জীবনটা নষ্ট করে দিয়েছি তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে। কথাটা বলেই ড্রয়িং রুম থেকে চলে যায় হাবিব চৌধুরী। তোর বাবার কথা কিছু মনে করিস না, আমি জানি তোর কোনো দোষ নেই। হাতে ব্যান্ডেজ করা কেন? হাত কাটলো কিভাবে? ওরিয়নের দিকে তাকিয়ে কথা বলতে নিতেই হাতের দিকে চোখ যায় আনিকা চৌধুরীর। তেমন কিছু না। কথাটা বলেই ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুম থেকে চলে যায় ওরিয়ন। আনিকা চৌধুরী নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই মেয়েটা এখন বাবা ছেলের মধ্যে সমস্যা শুরু করে দিয়েছে। মরে গেলেই বাঁচতাম। মনে মনে বলে আনিকা চৌধুরী। আজ আফরিনদের বাড়িতে পার্টি রাখা হয়েছে। মিতা সকাল সকাল এই বাড়িতে চলে এসেছে। রাতে হাবিব চৌধুরী, আনিকা চৌধুরী, ওরিয়ন ও আবরার আসবে। পুরো পার্টিটা সারপ্রাইজ হিসেবে রাখতে ব্যর্থ হয়েছে মায়া চৌধুরী। খুশিতে আফরিনকে সব বলেই দিয়েছে, লুকাতে পারেনি। আফরিন যদিও প্রথমে না করেছিল, কিন্তু নিজেকে কিছুটা স্বাভাবিক করতে শেষমেশ রাজি হয়ে যায়।
পার্টিটা ক্লাবে না রেখে বাড়িতেই আয়োজন করার ব্যবস্থা করেছে মায়া চৌধুরী। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। ড্রয়িং রুম পুরো খালি করে এক পাশে স্টেজ করা হয়েছে, অন্য পাশে সবার বসার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মায়া চৌধুরীর সাথে হাতে হাতে এই কাজ ওই কাজ করছে মিতা। আফরিনও বসে নেই, আফরিনও টুকিটাকি কাজ করছে। সন্ধ্যা 7টা। বাড়িতে মেহমান আসা শুরু করেছে। মায়া চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী রেডি হয়ে দরজার সামনে দাঁড়িয়ে মেহমানদের স্বাগতম জানাচ্ছেন। আফরিনদের রুমে বসে আছে আফরিন আর মিতা। আফরিনের গায়ে সাদা রঙের ফুলহাতা একটা গাউন, মুখে হালকা পাতলা মেকআপ করা হয়েছে। কাঁধ পর্যন্ত থাকা চুলগুলো এখন খানিকটা বড় হয়েছে, তাই চুল ছেড়ে রেখেছে আফরিন। মিতার চোখে পানি, দৃষ্টি আফরিনের গাউনের দিকে। এই আফরিন এক সময় ফুলহাতা জামা পছন্দ করতো না, কিন্তু আজ শরীরের দাগ ঢাকতে ফুলহাতা জামা পরতে হয়েছে আফরিনকে। তাড়াতাড়ি রেডি হয়ে নে মিতা। চুল আশ্রাতে আশ্রাতে বলে আফরিন। এই তো আপু, এক্ষুনি যাচ্ছি। তুমি নিচে চলে যাও, সবাই ওয়েট করছে তোমার জন্য। হাতে নিজের গাউন নিয়ে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে বলে মিতা। ওকে, বেশি লেট করবি না কিন্তু। কথাটা বলেই বসা থেকে উঠে দাঁড়ায় আফরিন। মিতাও ওয়াশরুমে চলে যায়। আফরিন ধীরে ধীরে হেঁটে বারান্দায় আসে। পুরো বাড়ি আজ হরেক রকমের লাইটিং দিয়ে সাজানো। সিঁড়িগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে, নীল গোলাপ দিয়ে, আফরিনের পছন্দের রং। নিচে নামতেই মায়া চৌধুরী দৌড়ে এসে জড়িয়ে ধরে আফরিনকে। এতদিন পর আফরিনকে দেখতে সকলেই হাজির হয়েছে। মিতার পরনে আজ গ্রিন কালারের গাউন, জড়ি সুতার কাজ পুরো গাউনে, চুলগুলো ছাড়া সাথে ম্যাচিং জুয়েলারি। আফরিনের মতো হালকা মেকআপ করেছে মিতা। নিজের বোনের জন্য দেওয়া এই পার্টিটা সুন্দরভাবে কাটুক, এটাই মিতার একমাত্র কামনা। একদিন আগে ওরিয়নের সাথে ঝগড়া হওয়ার পর হাবিব চৌধুরী সব জানার পর ওরিয়ন আর হাবিব চৌধুরীর মধ্যে কি হয়েছে তা মিতা জানে না, শুধু জানে এরপর আর ওরিয়ন মিতার রুমে আসেনি। মিতাও এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করে যাচ্ছে। সেদিন ওরিয়নের কথা শুনে মিতার বুঝতে বাকি রইল না যে আফরিন যতটা ভালোবেসেছিল তার থেকেও বেশি ওরিয়ন নির্ভর হয়ে পড়েছে মিতার ওপর। তা না হলে একটা মানুষ লাশ দেখতেও প্রস্তুত, তাও তাকে ছাড়তে প্রস্তুত নয়, এটা কোনো স্বাভাবিক মানুষের চিন্তা হতে পারে না। তাড়াতাড়ি করে একবার নিজেকে দেখে হাঁটা শুরু করে। বারান্দায় এসে দাঁড়িয়েছে মিতা। পুরো বাড়িতে মেহমান ভরে গেছে। অপর থেকে নিজের মা, বাবা আর আফরিনকে খোঁজার চেষ্টা করছে মিতা। মায়া চৌধুরীকে একপাশে কারোর সাথে কথা বলতে দেখে হাসি ফোটে মিতার মুখ। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে মিতা। মা, আপু কোথায় দেখছি না যে? মায়া চৌধুরীর কাছে যেতেই প্রশ্ন করে মিতা। মাথা ঘুরিয়ে মিতার দিকে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত একবার মিতাকে দেখতেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। মাশাল্লাহ, আমার মেয়েটা তো আজ হুড়পড়ি লাগছে। বলে মায়া চৌধুরী। কিন্তু আপুর থেকে বেশি না, আপুকে সবসময় বেশি সুন্দর লাগে। মুখ ভেঙচি দিয়ে বলে মিতা। তাই নাকি? আফরিন তো উল্টোটা ভাববে। হেসে বলে মায়া চৌধুরী। বাদ দাও সেই কথা, আপু কোথায়? প্রশ্ন করে মিতা। এখানেই তো ছিল, ওই দিকটায় আছে নাকি দেখতো। আশেপাশে মিতাকে খুঁজতে খুঁজতে বলে মায়া চৌধুরী। আচ্ছা আমি যাচ্ছি, তুমি কথা বলো। আচ্ছা। আফরিনকে খুঁজতে খুঁজতে মিতা প্রায় হাঁপিয়ে উঠেছে। একে তো গাউনটা অনেক ভারী, তার ওপর এপাশ থেকে ওপাশ খুঁজতে খুঁজতে মিতার অবস্থা কাহিল। ধুর, কোথায় চলে গেল আপু? কোমরে হাত রেখে বিড়বিড় করে বলে মিতা। হুট করেই চোখ যায় ড্রিঙ্কস সেকশনের দিকে। আফরিনের গাউনের কিছু অংশ দেখা যাচ্ছে। মানুষের জন্য এত দূর থেকে স্পষ্ট সব দেখা যাচ্ছে না। মিতা তাড়াতাড়ি করে একটু এগিয়ে যেতেই দেখতে পায় আফরিন দাঁড়িয়ে আছে। আফরিনের সামনেই টুলের ওপর বসে আছে আবরার। কিছু একটা নিয়ে দুজনে কথা বলছে। আবরারের পরনে আজ ব্লু কালারের ছোট। আবরারের পাশেই বসে আছে ওরিয়ন, পরনে ব্ল্যাক কালারের ছোট। ওরিয়নে তাকিয়ে আছে আবরার আর আফরিনের দিকে, নাকি শুধুই আফরিনের দিকে। এক অজানা দৃষ্টিতে আফরিনের দিকে তাকিয়ে আছে ওরিয়ন। কি সেই চাহনির মানে? ভালোবাসা? প্রশ্ন জাগে মিতার মনে। আবরারের সাথে কথা শেষ করতেই আফরিন ফিরে তাকায় ওরিয়নের দিকে। ওরিয়নের দিকে তাকাতেই আফরিনের ঠোঁটে বিশাল এক হাসি ফুটে উঠেছে। ওরিয়নও আলতো করে এক হাসি দিল। তোর কারণে এরা আজ আলাদা।
তোর কারণে এরা একে অপরকে মেনে নিতে পারছে না। ভালোই হতো তুই যদি মরে যেতি। মিতার মনে কথাগুলো উঠতে থাকে। বুঝতে পারে চোখ ভিজে এসেছে মিতার। মিতা আর সেদিকে না গিয়েই উল্টো দিকে হাঁটতে থাকে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সকলের উদ্দেশ্যে বলে ওঠে আবরার। সবাই খাওয়া যার যার টেবিলে বসে আছে। মিতার পাশে আফরিন বসা, অন্য টেবিলে হাবিব চৌধুরী, ওয়াহিদ চৌধুরী, আনিকা চৌধুরী ও মায়া চৌধুরী বসে আছে। ওরিয়নকে দূরের কোনো টেবিলে দেখা যাচ্ছে। আরফিন আপু সব বিপদ আপদ পেরিয়ে আমাদের মাঝে ফিরে আসতে পেরেছে, তাই বিশাল খুশি আমরা। তাই এদিনে আবুকে ডেডিকেট করে একটা গান গাইবো আমি। গান গাওয়া শেষ হতেই সকলে হাতে তালি দিতে থাকে। সেই হয়েছে আরিয়ান ভাইয়া, অনেক সুন্দর। চেয়ার থেকে উঠে চেঁচিয়ে বলে মিতা। পাশে আফরিন হাতে তালি দিচ্ছে, মুখে ফুটে আছে বিশাল হাসি। এখন গান গাইবে অরিয়ন ভাইয়া। কথাটা বলেই হুড়হুড় করে হেঁটে গিয়ে ওরিয়নের হাতে মাইক দিয়ে দেয় আবরার। মিতা দূর থেকে দেখছে ওরিয়নের গান গাইতে চাচ্ছে না। আবরার হাত ধরে জোরাজুরি করছে, একটু রাগ করার অভিনয়ও করছে। অবশেষে হাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় ওরিয়ন, স্টেজের মাঝখানে গিয়ে দাঁড়ায়। If the world is ending, I wanna be next to you. I wanna hold you just for a while and down with a smile. গান গাইতে গাইতে কি হলো কেউ বুঝে ওঠার সময় পেল না। মাইক ফেলেই দৌড় দেয় ওরিয়ন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওরিয়নের দিকে। হঠাৎ করে কেন দৌড় দিল বুঝতে পারছে না। ওরিয়নের দৌড় দেখে আফরিন আর মিতা নিজেদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মিতা স্পষ্ট দেখতে পাচ্ছে ওরিয়ন দৌড়ে এই টেবিলের দিকেই এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই মিতার সামনে এসে দাঁড়ায় ওরিয়ন। মিতার কানে একটা অদ্ভুত শব্দ আসতেই মাটিতে লুটিয়ে পড়ে ওরিয়ন। কিছুক্ষণ আগে স্টেজে দাঁড়িয়ে গান গাইছে ওরিয়ন। গান গাইতে থাকা ওরিয়ন নজর একটু পর মিতার দিকে যাচ্ছে। পরীকে কেন আজ এত সুন্দর লাগছে ওরিয়নের কাছে তা বুঝতে পারছে না। তবে শুধু এতটুকুই মনে হচ্ছে যতবার মিতার দিকে তাকাচ্ছে ততবারই ওরিয়নের নিঃশ্বাস আটকে যাচ্ছে। And wanna hold you just for a while and die with a smile. গানের লাইনটা গাইতে আবারও মিতার দিকে তাকাতেই একটু অবাক হয় ওরিয়ন। মিতার কপালের দিকে লাল রঙের লাইটের আলোর মতো কিছু দেখা যাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত আলোটা সরে সরে তার জায়গা বদল করছে। আশেপাশের কোথা থেকে এই আলো আসছে তা দেখার জন্য সব লাইটের দিকে ভালোভাবে তাকায় ওরিয়ন। গানে ব্যস্ত সবাই কারো মুখের দিকে তাকানোর প্রয়োজন মনে করেনি। সকলের নজর শুধু স্টেজে দাঁড়িয়ে থাকা ওরিয়নের দিকে। চারপাশ একবার দেখে যখন আলোর উৎস খুঁজে পেল না ওরিয়ন, তখন আবারও মিতার দিকে তাকায়। If the world is ending, I wanna be next to you. I wanna hold you just for a while and down with a smile. লাইনটা গাইতে গাইতে আবারও মিতার দিকে তাকায় ওরিয়ন। লাল রঙের আলোটা একবার কপাল বরাবর ও একবার বুকের দিকে দেখা যাচ্ছে লেজার রশ্মি। মনের মধ্যে কথাটা উঠতেই মাইক ফেলেই দৌড় দেয় ওরিয়ন। চিৎকার করে ওঠে মিতা। আপনা আফরিনও চিৎকার করে ওঠে। রিয়ন, কি হয়েছে তোমার? রিয়ন, রিয়ন, কথা বলো। মাটিতে পড়ে থাকা ওরিয়নকে ধরে বলতে থাকে মিতা। অরিয়ন। দূর থেকে ভেসে আসে সকলের আওয়াজ। হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওরিয়নকে। বাড়ির সকলেই আর বেশি অপেক্ষা না করেই সাথে সাথে নিয়ে এসেছে। হাসপাতালে আনার সাথে সাথেই ওরিয়নকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আনিকা চৌধুরী আর মায়া চৌধুরী অনবরত কেঁদেই যাচ্ছে। তাদের পাশেই রয়েছে হাবিব চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী। দুজনের চোখেও পানি দেখা যাচ্ছে। অপারেশন থিয়েটার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে আফরিন, মিতা আর আবরার। সকলেই কান্নায় ব্যস্ত। কি হলো? কিছু বুঝে ওঠাও সময় পেলাম না। বলে আবরার। আফরানের চোখেই পড়তে হলো। কাঁদো কাঁদো কণ্ঠে বলে আফরিন। মিতা কেঁদেই যাচ্ছে। কি বলবে? এত কিছু কি কম ছিল যে নতুন করে মিতার জন্য ওরিয়নের প্রাণের ওপর 2 বার করে বিপদ যাবে?
কেন মিতাকে বাঁচাতে ওরিয়নকেই এগিয়ে আসতে হবে? কেন ওরিয়নের ওপর বিপদ আসার আগে মিতার মৃত্যু হয় না? ছাড়ো আমাকে, ছাড়ো। দূর থেকে আনিকা চৌধুরীর কথা ভেসে আসে। আনিকা, মাথা ঠান্ডা করো, ওরিয়নের কিচ্ছু হবে না। হাবিব চৌধুরী আনিকা চৌধুরীকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে। আমাকে ছাড়ো হাবিব। এক ধাক্কা দিয়ে হাবিব চৌধুরীকে দূরে সরিয়ে দেয় আনিকা চৌধুরী। হাবিব চৌধুরী দূরে সরে যেতেই হাঁটা শুরু করে আনিকা চৌধুরী। ক্ষণিকের মধ্যে গিয়ে পৌঁছায় মিতার সামনে। মিতার গালে থাপ্পড় মারে আনিকা চৌধুরী। আনিকা আন্টি। অবাক হয়ে বলে আফরিন। মা, কি করলে তুমি? চেঁচিয়ে ওঠে আবরার। অলক্ষী অপয়া, আমার ছেলের জীবনটা নিয়েই শান্তি হবে তোর, তাই না? মিতার বাহু ধরে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলতে থাকে আনিকা চৌধুরী। আমার ছেলের পিছু কেন ছাড়ছিস না? কেন? আমার অরিয়নে কিছু হলে তোকে আমি খুন করে ফেলবো। আবারও বলতে থাকে আনিকা চৌধুরী। আবার ছাড়ুন ওকে। মায়া চৌধুরী আর হাবিব চৌধুরী আনিকা চৌধুরীর হাত ধরে টানতে টানতে বলে। আনিকা, ছাড়ো মিতাকে। কি আজে বাজে বলছো তুমি? আজে বাজে বলছি আমি হাবিব? আজে বাজে বলছি? এই মেয়ের জন্য আমার অরিয়ন মরতে বসেছে। শয়তান মেয়ে, আমার মেয়ের জীবন নিয়ে শান্ত হয়নি তোর মন, এখন আবার আমার ছেলের জীবন নিয়ে টানাটানি শুরু করেছিস। আবারও মিতার বাহু ধরে ঝাঁকিয়ে বলে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর কথা শুনতেই সকলের চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল মিতা আর আনিকা চৌধুরীর দিকে। মিতা যে নাকি এতক্ষণ মাথা নিচু করে সব সহ্য করে যাচ্ছিল, আনিকা চৌধুরীর কথা শুনতেই মাথা উঁচু করে তাকায়। আমার মেয়ের জীবন নিয়ে শান্ত হয়নি তোর মন, এখন আবার আমার ছেলের জীবনে টানাটানি শুরু করেছিস। আমার মেয়ের জীবন নিয়ে শান্ত হয়নি তোর মন, এখন আবার আমার ছেলের জীবনে টানাটানি শুরু করেছিস। আনিকা চৌধুরীর কথাগুলো বারবার মাথায় ঘুরছে মিতার। কি বলে আনিকা চৌধুরী এসব? তার মেয়ে। আনিকা চৌধুরীর কোনো মেয়ে ছিল, ওরিয়নের বোন ছিল কোনো? কিছুই মাথায় ঢুকছে না। অবাক হয়ে তাকায় মায়া চৌধুরী ও হাবিব চৌধুরীর দিকে। তাদের চেহারা দেখে মনে হচ্ছে কেউ তাদের মাথায় বন্দুক ধরে তাক করে রেখেছে। আনিকা, দুঃখ ভরাক্রান্ত কণ্ঠে বলে ওঠে হাবিব চৌধুরী। কি হাবিব, কি আর কতদিন আমার কষ্টের চাইতে এই মেয়ের ভালো করে দেখবে তুমি? আর কতদিন? কাঁদতে কাঁদতে হাবিব চৌধুরীকে প্রশ্ন করে আনিকা চৌধুরী। এই মেয়ের জন্য আমার অহনাকে হারিয়েছি আমি, আমার ছোট্ট অহনা, আর এখন আমার অরিয়নকে কেড়ে নিবে এই মেয়ে। মিতার দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। মা। কাপা কাপা কণ্ঠে ডাক দিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় মিতা। এগিয়ে যায় মায়া চৌধুরীর দিকে। মা, কি বলছে আন্টি এসব? মায়া চৌধুরীকে ধরে জিজ্ঞেস করে মিতা। মায়া চৌধুরীর চোখে পানি, অশ্রুসিক্ত নয়নে তাকায় মিতার দিকে। কি বলছে উনি? আমি মেরে ফেলেছি কাকে? অহনাকে মা? প্রশ্ন করে মিতা। ক্ষণিকের জন্য মিতার চোখ থেকে পানি পড়া বন্ধ হচ্ছে না। মায়া চৌধুরী একবার হাবিব চৌধুরী ও আনিকা চৌধুরীর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। এরপর আবারও নিজের নজর ফেরায় মিতার দিকে। করুণ সেই চাহনি যেন মিতার নজর থেকে আড়াল হলো না। এখন চুপ করে আছে কেন মায়া? তোমার গুণধর মেয়েকে বলো, অহনাকে বলো কিভাবে আমার ছোট্ট অহনাকে আমার থেকে কেড়ে নিয়েছে ও। বলো কেন ওকে আমি দেখতে পারি না। মায়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। আবার প্লিজ। অনুরোধের সুরে বলে মায়া চৌধুরী। আমি কি সত্যি কাউকে খুন করেছি? প্রশ্ন করে মিতা। না না না, তুই এরকম কিছুই করিসনি। তুই নিজেও। যদি নাই করে থাকি তবে কেন? কেন তোমরা কখনো আমার প্রতি আন্টির কঠোর ব্যবহারের প্রতিবাদ করনি? কেন কখনো বলনি মিতার সাথে এভাবে কথা বলবেন না? কেন সবাই সব দেখেও না দেখার মতো ছিলে? জবাব দাও না মা। মায়া চৌধুরীর কথা শুনে শেষ হওয়ার আগেই বলা শুরু করে মিতা। মায়া চৌধুরী আর কোনো কথা বলল না, মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। হাবিব চৌধুরী ততক্ষণে টেনে আনিকা চৌধুরীকে নিয়ে গেছে। হঠাৎ করেই মিতা কেমন যেন পাথরের মতো হয়ে গেল। নিজের জায়গায় গিয়ে আবারও বসে অপেক্ষা করতে থাকে। চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেদিকে চোখ যায় সেদিকে। মিতা, নো আরিয়ান ভাইয়া, আমি এখন কিচ্ছু শুনতে চাই না। আবরার কথা বলার জন্য মিতার পাশে গিয়ে বসতেই চুপ করিয়ে দেয় মিতা। এদের কারো কাছ থেকেই মিতা আর কিছু শুনতে চায় না। আগে কোথায় ছিল এরা? সবাই সব জেনেও মিতাকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। খুন, মিতা কারো খুন করেছে।
সে কেউটা আর অন্য কেউ না, আনিকা চৌধুরীর একমাত্র মেয়ে অহনা চৌধুরী, আরিয়ান আর ওরিয়নের একমাত্র বোন। এই কারণেই হয়তো আরিয়ান আর ওরিয়ন কখনো আনিকা চৌধুরীর বিপক্ষে কথা বলেনি, মিতার জন্য প্রতিবাদ করেনি। কথাগুলো ভাবতেই মিতার মুখে তাচ্ছিল্যর এক হাসি ফুটে ওঠে। গুলিটা কি আমার লাগলে বেশি ভালো হতো না? একই অপরাধ আর কতবার করব আমি? মনে মনে ভাবে মিতা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পুলিশের ভিড় জমে যায়। বিশিষ্ট শিল্পপতি হাবিব চৌধুরীর ছেলের গায়ে গুলি লেগেছে, তাও নিজেদের পার্টিতে। তা যেন এখন দেশের সবথেকে বড় খবর। সব ধরনের সুরক্ষা ব্যবস্থা থাকার পরও কিভাবে পার্টিতে গুলি চালালো তাই বুঝে উঠতে পারছে না কেউ। হাবিব চৌধুরী ও ওয়াহিদ চৌধুরী পুলিশের সাথে সব কিছু নিয়ে কথা বলতে ব্যস্ত। আনিকা চৌধুরীর পাশেই বসে আছে মায়া চৌধুরী, অপেক্ষা করছে ওরিয়নের খবর আসার। দীর্ঘ 5 ঘন্টা অপারেশন চলার পর থিয়েটারের লাইট বন্ধ হতেই দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায় আনিকা চৌধুরী। মিতা আর আফরিনও নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়ায়। আবরার তাড়াহুড়ো করে গিয়ে নিজের মার পাশে গিয়ে দাঁড়ায়। ডাক্তার, এখন অরিয়নের কি অবস্থা? অরিয়ন ঠিক হয়ে যাবে তো? কাঁদো কাঁদো কণ্ঠে বলে আনিকা চৌধুরী। আমরা গুলি বের করে নিয়েছি, আর একটুর জন্য হৃৎপিণ্ডের লাগেনি, তাই বেঁচে গিয়েছে। কেবিনে নিলে দেখা করতে পারবেন, জানায় ডাক্তার। ধন্যবাদ ডাক্তার। বলে মায়া চৌধুরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে থাকে আনিকা চৌধুরী। ওরিয়নকে কেবিনে নিয়ে আসা হয়েছে। সবাই কেবিনে বসে অপেক্ষা করছে ওরিয়নের জ্ঞান ফেরার। মিতা নিজের জায়গায় এখনও পাথরের মতো বসে আছে, কেবিনে আসেনি। মিতার সাথে এতক্ষণ আফরিনও বসেছিল। একটু আগেই কেবিনে গেছে ওরিয়নকে দেখতে। সকাল 6টা বেজে ওরিয়নের জ্ঞান ফেরে। ডাক্তার জানিয়েছে কিছুদিন বেড রেস্ট থাকতে হবে ওরিয়নকে। এখন তো অরিয়নের জ্ঞান ফিরেছে, এখন বাসায় চলো, একটু ফ্রেশ হয়ে আবার এসো। হাবিব চৌধুরী অনিকা চৌধুরীকে বলে। না, অরিয়নকে এভাবে রেখে আমি যাব না। জানিয়ে দেয় আনিকা চৌধুরী। ভাবি, আপনি যান। গতকাল থেকে আপনার শরীরটাও ভালো নেই, খাওয়া দাওয়া করে আসেন, আমরা তো আছি এখানে। বলে ওয়াহিদ চৌধুরী। না ওহিদ, অরিয়নকে একা রেখে আমার পক্ষে বাসা যাওয়া সম্ভব না। বলে আনিকা চৌধুরী। তাহলে তাহলে চলো নাস্তা করিয়ে আনি, তাতে তো সমস্যা হওয়ার কথা নেই। নাস্তা যদিও করতে না চাও, তাহলে তোমাকে এখানে আর আসতেও দিব না আনিকা। বলে হাবিব চৌধুরী। জি আপা, হাবিব ভাই ঠিক বলেছে, নাস্তা করে আসুন। বলে মায়া চৌধুরী। ওকে। হাবিব চৌধুরী, আনিকা চৌধুরী আর মায়া চৌধুরী গিয়েছে নাস্তা করতে। ওয়াহিদ চৌধুরী কেবিনে আছে, সাথে আবরার আর আফরিনও আছে। সবাই চলে যেতেই কেবিন থেকে বেরিয়ে আসে ওয়াহিদ চৌধুরী। হেঁটে চলে যায় মিতার সামনে। অরিয়নের জ্ঞান ফিরেছে, বলে ওয়াহিদ চৌধুরী। ওয়াহিদ চৌধুরীর কথা শুনে মিতা উঠে দাঁড়ায়। মুখে নেই কোনো এক্সপ্রেশন। হেঁটে কেবিনের দিকে এগোতে থাকে। ওয়াহিদ চৌধুরী কিছু বলল না। মিতা কী করছে তা দেখার জন্য চেষ্টা করল। কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় ঘুমন্ত ওরিয়নকে। বুকে ব্যান্ডেজ করা, হাতে চ্যালাইন চলছে। বেডের এক পাশে আবরার বসে আছে, অন্য পাশে চেয়ারে বসে আছে আফরিন। মিতাকে দেখতেই আফরিন কিছু বলতে নিয়েও বলল না। মিতার নজর শুধুই বিছানায় শুয়ে থাকা ওরিয়নের দিকে। আফরিন আবরারের দিকে তাকিয়ে চোখে কিছু ইশারা করতেই আবরার আর আফরিন উঠে দাঁড়ায়। মিতাকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় আবরার। ধৈর্য ধর, ও এখন ভালো আছে। মিতার মাথায় হাত রেখে কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় আফরিন। কেবিনের দরজা লাগাতেই মিতা ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ওরিয়নের বেডের কাছে। বেডের একপাশে বসে মিতা নিজের হাত দিয়ে আলতো করে ওরিয়নের ডান হাত স্পর্শ করে। চোখ দিয়ে আবারও পানি পড়তে শুরু করেছে মিতার। কারো উপস্থিতি, কারো স্পর্শ। কখন থেকে ওরিয়ন বুঝতে পারলো তা জানে না, শুধু জানে হঠাৎ করে বুক ধুকপুক ধুকপুক করা শুরু হয়েছে। মন বারবার বলছে রুমে পড়িয়াছে। হাতে স্পর্শ অনুভব করতেই তা যেন নিশ্চিত হতে গেল ওরিয়নের কাছে। সাথে সাথেই চোখ খুলে তাকায়। ওরিয়ন চোখ খুলতেই সামনে দেখতে পায় মিতাকে। মিতা ওরিয়নের হাতের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ওরিয়নের হাতের ওপর। লাভ। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয় ওরিয়ন। গলা একদম শুকিয়ে কাঠ হয়ে আছে।
ওরিয়নের ডাক শুনে মুখের দিকে তাকায় মিতা। চোখ মুখ লাল হয়ে আছে, গালে 5 আঙ্গুলের ছাপ বসে আছে, চুলগুলো এলোমেলো। ওরিয়ন মিতার দিকে তাকিয়ে আলতো করে একটা হাসি দেয়। সেই হাসি মুখ থেকে সরে যেতেও যেন সময় লাগলো না। গালে কি? গালে কি হয়েছে? হুট করেই শোয়া থেকে উঠে বসতে নিয়ে কথাটা বলে ওরিয়ন। বসতে নিতেই বুকে ব্যথা অনুভব করে, ফলে নিজের হাত দিয়ে আলতো করে বুকে স্পর্শ করে ওরিয়ন। কি করছো তুমি? শুয়ে থাকো, তোমার জন্য এখন বসা ঠিক হবে না। ওরিয়নের বাহু ধরে শুইয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলে মিতা। চল, কিছু হবে না আমার। আগে বল, গালে কে থাপ্পড় মেরেছে তোকে? মিতার হাত ধরে নিজের সামনে বসায় ওরিয়ন। নিজের ডান হাত দিয়ে মিতার গালে স্পর্শ করতে করতে বলে ওরিয়ন। মিতা কিছু বলল না, চুপ করে ওরিয়নের দিকে তাকিয়ে রইল। ওরিয়নের মুখে গ্লানির ছাপ, চোখে মুখে মিতার জন্য টেনশন ফুটে উঠেছে। কি হয়েছে বল, কে থাপ্পড় মেরেছে তোকে? দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। আনিকা আন্টি। ওরিয়নের দিকে তাকিয়ে জবাব দেয় মিতা। মিতার জবাব শুনে গাল থেকে হাত সরিয়ে নেয় ওরিয়ন, হাত বিছানার ওপরে রাখে, নিজের দিকে তাকিয়ে চোখ বুজে রইল। নিজের মায়ের কথা শুনতেই ওরিয়নের এভাবে হাত সরিয়ে নেওয়া দেখে মনে মনে একটু হাসলো মিতা। সবাই শুধু মুখেই ভালোবাসে। নিচের দিকে চোখ যেতেই চোখ বড় বড় হয়ে আসলো মিতার। ওরিয়নের হাতের স্লাইনের পাইপে রক্ত উঠে গেছে। হাত সোজা করো। কথাটা বলতে গিয়েও থেমে যায় মিতা। মিতা ভেবেছিল অজান্তে হাত ঠিকমতো না রাখার কারণে রক্ত উঠে যাচ্ছে, কিন্তু মিতার ভুল ভাঙল যখন চোখ গিয়ে পড়ল ওরিয়নের হাতের দিকে। ওরিয়ন হাত শক্ত করে মুঠ করে রেখেছে, রাগে রগগুলো বের হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হাত খোলো, রক্ত উঠে যাচ্ছে। ঘাবড়ে গিয়ে মিতা ওরিয়নের হাত ধরে বলতে থাকে। মিতার চোখে পানি দেখতে পেয়ে হাত ছেড়ে দেয় ওরিয়ন। কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু মিতার গালের দাগ যতবার চোখে পড়ছে ততবারই ইচ্ছে করছে সব কিছু ভেঙে ফেলতে। আই এম সো সরি লাভ। মিতার গালে আলতো করে চুমু দিয়ে বলে ওরিয়ন। অহনাকে? প্রশ্ন করে মিতা। মিতার কথা শুনে স্তব্ধ হয়ে যায় ওরিয়ন। ধীরে ধীরে মিতার কাছে থেকে সরে আসে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতার দিকে। মিতা আগে থেকেই ওরিয়নের দিকে তাকিয়ে আছে। অহনাকে? আবারও প্রশ্ন করে মিতা। ওরিয়ন নিজের চোখ অন্যদিকে সরিয়ে নেয়। কি বলবে বুঝতে পারছে না। মিতাই বা এই নাম কোথা থেকে শুনল? এই নাম কোত্থেকে শুনলি তুই? উল্টা প্রশ্ন করে ওরিয়ন। অহনা কি তোমার বোন ছিল? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে মিতা। ওরিয়নের বুঝতে বাকি রইল না যে যা ভেবেছিল তার থেকেও অনেক বেশি কিছু জেনে ফেলেছে মিতা। তাই আর কথা না বাড়িয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আমার কথাটা বলে একটু থামে মিতা। কথাগুলো যেন আটকে যাচ্ছে মিতার। আমার কারণে কি উনি উনি মারা গেছেন? ওরিয়নের দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। এমনটা বলিস না লাভ, এমন কিছু হয়নি। তুই তুই তখন ছোট ছেলে, যা হয়েছে তার সবটি দুর্ঘটনা। মিতার দিকে একটু এগিয়ে গিয়ে মিতার হাত ধরে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে বুঝতে আর বাকি রইল না আনিকা চৌধুরী যা বলেছে তা সত্যি। কিভাবে, কখন? আমার কিছু মনে নেই কেন? নিচের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে মিতা। লাভ, এখন না, পরে এই বিষয় নিয়ে কথা বলবো, ওকে? তোর কোনো দোষ ছিল না। মিতার হাত ধরে ডেসপারেটলি বলতে থাকে ওরিয়ন। যদি আমার দোষ নাই থাকবে তাহলে কেন আন্টি আমায় পছন্দ করবে না বলো? ওরিয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে মিতা। ওরিয়ন কোনো জবাব না দিয়েই মিতার হাত শক্ত করে ধরে রাখল। বলো না কিভাবে অহনা আপু আমার জন্য মারা গেলেন? অনুরোধের সুরে বলে ওরিয়ন। প্লিজ রিয়ন, বলো প্লিজ। আমি আর পারছি না, আমায় এইসব থেকে মুক্তি দাও। কি হয়েছিল বলো আমায়। ওরিয়নের হাত ধরে অনুরোধ করে বলে মিতা। 13 বছর আগে যখন ছোট চাচু আর চাচি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তাদের সাথে অহনা ছিল। সেদিন 2জন নয়, 3জন মারা গিয়েছিল। মাথা নিচু করে বলে ওরিয়ন। সেটা তো রোড অ্যাক্সিডেন্ট ছিল, তাহলে তাহলে অহনা আপুর মৃত্যুর জন্য আমি দায়ী কিভাবে হলাম? ভ্রু কুচকে প্রশ্ন করে মিতা। অহনা আমার থেকে 2 বছরের ছোট ছিল। সবসময় ছোটতে বোনের আবদার করতো মায়ের কাছে। এরপর আবদার হলো, তাতে সে মন খারাপ করেছিল সারাদিন।
কথাগুলো বলতেই ওরিয়নের ঠোঁটের কোণে আলতো এক হাসি ফোটে। এরপর হলো তোর জন্ম। তাতে সে বিশাল খুশি। সারাদিন আমাদের বাড়ি রেখে তোদের বাড়িতে পড়ে থাকতো, তোকে লালন পালন করবে তাই। কথাটা বলে একটু থামে ওরিয়ন। মিতা মনোযোগ দিয়ে সব শুনছে। তার মনে কেউ ছিল যে মিতাকে সেভাবেই ভালোবাসতো যেভাবে মায়া চৌধুরী ভালোবাসে মিতাকে। নিজের মা বাবার কিছুই মনে নেই মিতার, আছে শুধু কয়েকটা ছবি, যা দেখে তাদের চেহারা মনে রেখেছে মিতা। তোর বয়স তখন 5। চাচু আর চাচি মিলে ঠিক করেছে ঢাকা যাবেন বেড়াতে, চাচির এক আত্মীয়ের বাসায়। অহনা বায়না ধরল ও যাবে তোদের সাথে। বাবা আর মা অহনাকে না করতে পারেনি, তাই তোদের সাথে অহনা গিয়েছিল। তারপর জিজ্ঞেস করে মিতা। 3 দিন ঢাকায় থাকার পর গাড়ি করে ফিরছিলেন সবাই। চাচু ড্রাইভ করছিল, তুই আর অহনা পেছনে ছিলে, চাচু আর চাচির সামনে। বাকি কথাগুলো যেন ওরিয়নের মুখ দিয়ে আসছে না, আটকে যাচ্ছে বারবার। মিতা অপেক্ষা করছে, মনটা কেমন যেন আনছান আনছান করছে। অনবরত পা নাচিয়ে যাচ্ছে মিতা, কিছু একটা মাথায় ঘুরছে মিতার। এরপর অধৈর্য হয়ে প্রশ্ন করে মিতা। বাকি কথাগুলো যেন কিছু একটা নিয়ে বায়না ধরেছিলে তুই। কিসের বায়না তা আমরা জানি না। পেছনের সিট থেকে হঠাৎ করে চাচুর গলা জড়ে ধরে কিছু বলছিলি তুই লাফাতে লাফাতে। হঠাৎ করে তোর এরকম করে অপ্রস্তুত হয়ে পড়ে চাচ্ছু। কোনো মতে তোর হাত ছাড়াতে পারছিল না গলা থেকে। চাচুর গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল, তাই চাচু আর চাচি মিলে তোর হাত ছাড়ানোর চেষ্টা করতে অপোজিট থেকে গাড়ি চলে আসে, যা কেউ লক্ষ্য করেনি। ক্ষণে গিয়ে গাড়ি উল্টে গেল। মানুষজন আস্তে আস্তে চাচু আর চাচি স্পটেড, কিন্তু অহনা আর তুই বেঁচেছিলে। উল্টে যাওয়া গাড়ি থেকে অহনাকে বের করতে হাত বাড়িয়ে দিলে, আমার ছোট্ট অহনা। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস সারে ওরিয়ন। আমার 15 বছরের ছোট বোনটি তোকে আগে তাদের হাতে তুলে দেয়। তোকে বের করে অহনার দিকে হাত বাড়িয়ে দেওয়ার আগেই গাড়ির ব্লাস্ট হয় সাথে সাথে। আমার ছোট্ট অহনা মারাত্মকভাবে জখম হয়, শরীরের 90% পড়ে গিয়েছিল। আমরা খবর পেয়ে পাগলের মতো দৌড়ে হাসপাতালে গেলেও অহনাকে শুধু একবার শেষ জীবিত দেখতে পেয়েছিলাম। অ্যাক্সিডেন্ট কিভাবে হলো তা তদন্ত করতে গিয়ে গাড়ির ড্যাশ ক্যামেরা সব ধরা পড়ে। মা নিজের চোখে স্বপ্ন দেখেছিল। এরপর থেকে আন্টি আর আমায় দেখতে পারে না। আমাকে দেখলেই তার ছোট্ট অহনার কথা মনে পড়ে। দুঃখের একটা হাসি দিয়ে বলে মিতা। আমি শুধু অহনা আপুকেই মেরে ফেলিনি, আমি আমার বাবা মাকেও মেরে ফেলেছি। কথাটা বলতে হাসি ফুটে ওঠে মিতার ঠোঁটে, কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মিতার। না না, এমন কিছুই না। তুই ছোট তখন পড়ি, তোর কোনো দোষ নেই। মিতার দিকে এগিয়ে গিয়ে হাত ধরে বলে ওরিয়ন। আমি আসলে একটা অলক্ষী, আমি যেখানেই যাই সবার সুখ কেড়ে নিই। বিড়বিড় করে বলতে থাকে মিতা। এমন কিছুই না পড়ি, খবরদার এসব কিছু ভাববি না তুই। রাগ হয়ে বলে ওরিয়ন। কোথায় যাচ্ছিস? বেড থেকে উঠে যেতেই নিতেই মিতার হাত শক্ত করে ধরে বলে ওরিয়ন। বাইরে একটু খোলা বাতাস নিতে। আনমনে বলে মিতা। কোথাও যেতে হবে না, এখানে থাকবি তুই। কঠোরভাবে বলে ওরিয়ন। আমাকে আর আটকাতে পারবে না। ওরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা। মিতার এই কথাটা যেন অন্য কিছু বোঝালো। অবাক হয়ে হাত ছড়ে দেয় ওরিয়ন। এক দৃষ্টিতে তাকিয়ে মিতার চোখে কিছু একটা খোঁজার চেষ্টা করে। মানে? গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। মানে আমি বাইরে যাব। কথাটা বলেই হাঁটা শুরু করে মিতা। পড়ি পড়ি ডাকতে থাকে ওরিয়ন। মিতা যেন কিছুই শুনল না, নিজের মতো করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান! চেঁচিয়ে ওঠে ওরিয়ন। আরিয়ান! আবারও চেঁচিয়ে ওঠে। কি হয়েছে, কি হয়েছে? তাড়াতাড়ি করে ক্যাবিনে ঢুকে বলতে থাকে আবরার। চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। পড়ি কোথায়? প্রশ্ন করে ওরিয়ন। এ থতমত খেয়ে বলে আবরার। হ্যাঁ, পড়ি কোথায়? চিৎকার করে বলে ওরিয়ন। শান্ত হ ভাইয়া, আছে পড়ি, বাইরেই আছে। বলে আবরার। সত্যি সত্যি বলছিস? বুক চাপ দিয়ে ধরে বলে ওরিয়ন। মনে হচ্ছে বুকের ব্যথাটা বেড়েছে। বলে ওরিয়ন। ওকে দেখে রাখিস, কোথাও একা যেতে দিস না। বিছানায় ধূপ করে শুয়ে পড়ে বলে ওরিয়ন। তুমি এভাবে পাগলামি না করলেও পারতে আনিকা।
বলে হাবিব চৌধুরী। রেস্টুরেন্টে নাস্তা খেতে এসেছে আনিকা চৌধুরী, হাবিব চৌধুরী ও মায়া চৌধুরী। মায়া চৌধুরী ওয়াশরুমে যেতেই সুযোগ বুঝে প্রশ্ন করে হাবিব চৌধুরী। পাগলামি? কি পাগলামি করেছি? ভ্রুক কুঁচকে প্রশ্ন করে আনিকা চৌধুরী। মিতাকে দোষারোপ করার পাগলামি? ওই জন্য আমার অহনা আজ আমাদের মধ্যে নেই, ওই জন্য আমার অরিয়ন আজ মরতে মধ্যে বেঁচেছে, তাও বলছো আমি পাগলামি করছি? রাগে দাঁত কিরমির করে বলে আনিকা চৌধুরী। অহনার ব্যাপারটা শুধুই একটা দুর্ঘটনা ছিল আনিকা। ছোট্ট একটা বাচ্চাকেই তার জন্য দোষারোপ করতে পারো না তুমি। তুমি নিজের মেয়েকে হারিয়েছো, ও ওর বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেছে, তা কি দেখতে পাচ্ছ না? একটু নরম হয়ে বলে হাবিব চৌধুরী। এই বাচ্চা যদি অসীমের গলা জড়িয়ে না ধরতো তাহলে এসব কিছুই হতো না। রাগান্বিত আনিকা চৌধুরী বলে। আনিকা, একটু উচ্চস্বরে বলে হাবিব চৌধুরী। কি হাবিব, ঠিক আছে, অহনার টপিক না হয় দুর্ঘটনা ছিল, কিন্তু অরিয়নের ব্যাপারটা, সেটা নিয়ে কি বলবে তুমি? তুমি কি অস্বীকার করতে পারবে আজ অরিয়নের অবস্থা শুধু ওই মেয়েটার জন্য না? ঘৃণার চোখে বলে আনিকা চৌধুরী। হাবিব চৌধুরী কিছু বলতে গিয়েও বলল না, চুপ করে রইল। আনিকা যে কথাগুলো শুনবার পর্যায়ে নেই তা ভালোভাবে বুঝতে পারছেন তিনি। মায়া চৌধুরীর টেবিলের সামনে আসতেই হালকা এক হাসি দেয় হাবিব চৌধুরী। মায়াও বিনিময়ে হাসি ফিরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সকলেই ব্যস্ত হয়ে পড়ে নাস্তার টেবিলে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে মিতা। যানজটপূর্ণ এই রাস্তাটাও আজ খালি খালি মনে হচ্ছে মিতার। আশেপাশে শত শত এই মানুষের মধ্যে কেউ মিতার আপনজন নয়। নিজের মা বাবা আজ বেঁচে নেই শুধুমাত্র মিতার ভুলে। 15 বছরের অহনা যে সবেমাত্র তার জীবনটা দেখতে শুরু করেছিল, সেই এই পৃথিবীতে নেই শুধুমাত্র মিতার ভুলের কারণে। আনিকা চৌধুরী ভালো নেই কারণ তার অহনাকে কেড়ে নিয়েছে মিতা। আফরিন ভালো নেই কারণ তার আফনানকে কেড়ে নিয়েছে মিতা। নিজের থেকে নিজের মা বাবাকে কেড়ে নিয়েছে মিতা। কথাগুলো যেন ক্ষণিকের জন্য ভুলতে পারছে না মিতা। প্রচন্ড ব্যথা। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতেই নিজের দুহাত দিয়ে চুল টেনে ধরেছে মিতা। তুই একটা খুনি, তুই অহনাকে খুন করেছিস। তোর জন্য তোর বাবা মা আজ বেঁচে নেই, তোর জন্য আফরিন আর অরিয়ন আজ আলাদা, তোর জন্য আজ অরিয়ন মরতে বসেছিল। তুই খুনি একটা, তুই একটা খুনি, খুনি। কথাগুলো মিতার মাথায় বারবার ঘুরছে। নিজের মন নিজেকেই দোষারোপ করছে। না 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 না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। নিজের চুল শক্ত করে ধরে পাগলের মতো বারবার বলতে থাকে মিতা। আমি কিছু করিনি, কিছু করিনি আমি। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে মিতা। পারমিতা। পেছন থেকে কেউ মিতার কাঁধে স্পর্শ করে মিতার পুরো নাম ধরে ডাক দেয়। অপরিচিত কারো কণ্ঠ শুনতেই পেছনের দিকে ফিরে তাকায় মিতা। পারমিতা। পেছন থেকে কেউ মিতার কাঁধে স্পর্শ করে মিতার পুরো নাম ধরে ডাক দেয়। অপরিচিত কারো শুনতেই পেছনের দিকে ফিরে তাকায় মিতা। মিতার সামনেই দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক। চুল আর দাড়ি পেকে সাদা হয়ে আছে, চোখে চশমা, সাদা রঙের পাঞ্জাবি আর পাজামা পরিহিত। দেখে মনে হচ্ছে ভালো পরিবার থেকে বিলং করে। আপনি? বৃদ্ধ লোককে চিনতে না পারে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে মিতা। আমার নাম কবির রহমান। মিতার হাত ধরে মিতাকে টেনে দাঁড় করিয়ে বলে লোকটি। আমি তো আপনাকে চিনি না, আপনি আমার নাম জানেন কিভাবে? প্রশ্ন করে মিতা। মিতার প্রশ্ন শুনতে লোকটির মুখে ফুটে ওঠে আলতো এক হাসি। হাসির মাঝখান দিয়ে চোখেও পানি দেখা যাচ্ছে। যার নামটা আমি রেখেছি তাকে আমি চিনব না? বলে লোকটি। পারমিতা নাম রেখেছে? কি বলছেন উনি? কিছুই যেন মিতার মাথায় ঢুকছে না। একের পর কি হচ্ছে মিতার সাথে বুঝতে পারছে না মিতা। মানে আমার নাম আপনি কেন রাখবেন? আমার নাম রেখেছে আমার মা। বলে মিতা। ও রাস্তায় দাঁড়িয়ে না থেকে কোথাও বসে কথা বলি। বয়স্ক মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। বলে কবির রহমান। অপরিচিত মানুষের সাথে আমি কোথাও যাই না। জবাব দেয় মিতা। দেখতে ভদ্র পরিবারের মতো লাগলেই যে সে ভদ্র হবে তেমন কোনো কথা নেই। আর মিতা যখন জানেই কেউ মিতাকে মারার চেষ্টা করছে, সেহেতু অপরিচিত মানুষের থেকে দু চারটা ইমোশনাল কথা শুনে ভুল করার মানুষ নয় মিতা। ঠিক আছে, অন্য কোথাও যেতে হবে না, পাশের চায়ের দোকানটায় বসি। হাত দিয়ে পাশের চায়ের দোকান দেখিয়ে বলে কবির রহমান। এবার বিষয়টা মিতার কাছে খারাপ মনে হলো না। মাথা নাড়িয়ে সায় দিতেই দুজনে হাঁটা শুরু করে। চায়ের দোকানের শেষ টেবিলে বসে দুজন। 2 কাপ চা দিন।
দোকানদারকে বলে কবির রহমান। মিতা কিছু বলল না, ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো কবির রহমানকে। আপনি কিভাবে চেনেন আমায়? আপনাকে তো আমি কখনো দেখিনি। কবির রহমান এদিকে তাকাতেই সাথে সাথে প্রশ্ন করে মিতা। তুমি বললে তোমার নাম রেখেছে তোমার মায়ের নাম কি? প্রশ্ন করে কবির রহমান। মিতা ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকিয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না, মিথ্যা বলবে নাকি সত্যি সেটা ভাবছে। মায়া চৌধুরী? জবাব দেয় মিতা। মিতার জবাব শুনে তাচ্ছিল্যর এক হাসি দিল কবির রহমান। আমি তোমাকে তোমার মায়ের নাম জিজ্ঞেস করেছি, পারমিতা, তোমার চাচির না। আপনি কিভাবে? কথাটা বলতে গিয়েও থেমে গেল মিতা। সামনে বসে থাকা এই বয়স্ক লোক যে কিনা নিজেকে কবির বলে দাবি করছেন, সে মিতার লাইফ সম্পর্কে অনেক কিছুই জানেন বলে মিতার ধারণা হচ্ছে। সুমাইয়া চৌধুরী? জবাব দেয় মিতা। তোমার মার আসল নাম কি? প্রশ্ন করে কবির। সুমাইয়া রহমান। জবাব দেয় মিতা। কবিরের দিকে তাকাতেই বুঝতে পারে তিনি কি বলতে চাচ্ছেন। পৃথিবীতে হাজারো রহমান আছে, তার মানে এই না যে সবাই আমার মায়ের রিলেটিভ। বুদ্ধি খাটিয়ে বলে মিতা। এবার কবির রহমান আবারও একটা তাচ্ছিল্যর হাসি দিল। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে কিছু খুঁজতে লাগলেন। একটু পরেই মোবাইল এগিয়ে দিলেন মিতার দিকে। মোবাইল ধীরে ধীরে হাতে তুলে নেয় মিতা। স্ক্রিনে একটা ছবি ভাসছে। ছবিটা মিতা এর আগে কখনো দেখেনি, তবে ছবিতে দেখা যাচ্ছে যুবক বয়সের কবির রহমানকে। পরনে একটা কালো শার্ট। মিতা চোখ তুলে একবার কবির রহমানের দিকে তাকায়, এরপর আবারও ছবির দিকে তাকায়। ছবিতে কবিরকে গলা জড়িয়ে ধরে আছে 16-17 বছরের এক তরুণী। এই ছবির মানে কি? প্রশ্ন করে মিতা। আরও আছে। কথাটা বলতেই মিতা একের পর এক ছবি দেখতে থাকে। প্রতিটি ছবিতে কবির রহমানের সাথে 2, 3, 10, 12, 18, 19 বছরের সুমাইয়া রহমানকে দেখা যাচ্ছে। আমি তোমার হতভাগা নানা, সোমায়ের বাবা কবির রহমান। নরম সুরে বলে কবির। আনিকা চৌধুরী যখন কেবিনে প্রবেশ করলো, ওরিয়ন তখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রয়েছে। মিতা কেবিন থেকে বের হওয়ার পর থেকেই বুকটা কেমন যেন আনচান করছে ওরিয়নের। পরীর এই কথাটা বারবার মনে পড়ছে ওরিয়নের। এভাবে বলার কি প্রয়োজন ছিল? অরিয়ন? স্নেহভরা কণ্ঠে ডাক দেয় আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর কণ্ঠ শুনতেই চোখ খুলে তাকায় ওরিয়ন। নিজের মায়ের মুখে মিষ্টি এক হাসি ফুটে উঠেছে। আনিকা চৌধুরী বেডের পাশে টুল টেনে বসতেই ওরিয়ন আনিকা চৌধুরীর দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছু বলবি? প্রশ্ন করে আনিকা চৌধুরী। পরের গায়ে হাত তুলছে কেন? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে ওরিয়ন। ওরিয়নের প্রশ্ন শুনতেই মুখ থেকে হাসিটা সরে যায় আনিকা চৌধুরীর। চোখে মুখে ফুটে উঠেছে বিরক্ততা। কি হলো, জবাব দাও। একটু রাগ হয়ে বলে ওরিয়ন। কারণ ওর জন্য তুই মরতে বসেছিলি। উত্তর দেয় আনিকা চৌধুরী। ওকে আমাকে বলেছিল আমাকে বাঁচাও, আমি নিজের ইচ্ছা ওকে বাঁচাতে গিয়েছিলাম মা। বলে ওরিয়ন। সে একই কথা। বলে আনিকা চৌধুরী। না, একই কথা নয়। কথাটা বলে একটু বড় করে শ্বাস নেয় ওরিয়ন। মনে হচ্ছে ব্যথাটা আবারও বাড়ছে। না, একই কথা নয়। একটা মানুষকে আর কত অপমানের কত শাস্তি দেবে তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওরিয়ন। কি বলতে চাচ্ছিস তুই? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে আনিকা চৌধুরী। অরিয়ন? অবাক হয়ে বলে আনিকা চৌধুরী। সবকিছু জানার পরও তুই এই কথা বলতে পারলি? আবারও কথাটা বলতেই গলা ভিজে আসলো আনিকা চৌধুরীর। হ্যাঁ, সবকিছু জানার পরও বলছে অহনার মৃত্যু তোর কোনো হাত ছিল না মা। ও তখন একটা অবুঝ বাচ্চা যে নিজের বাবার কাছে গেছে না আবদার করছিল। আর কেন ভুলে যাও, ওর নিজের ওর মা বাবাকে হারিয়ে এতিম হয়েছে। ওর কারণে আমার অহনাম। না, ওর কারণে আমাদের অহনা আমাদের ছেড়ে যায়নি। যদি তাই হতো তাহলে অহনা নিজে বের না হয়ে পুরীকে বের করতো মা। মেয়ে হারানোর কষ্ট হয়তো আমরা কেউ বুঝবো না, তোমার কষ্ট হয়তো আমরা কেউ বুঝবো না ভেবেই কেউ কোনোদিন তোমাকে কিছু বলিনি। কিন্তু মা, এখন তুমি সীমার বাইরে চলে যাচ্ছ। আমরা ভেবেছিলাম ধীরে ধীরে তোমার রাগ অভিমান কমে যাবে, কিন্তু তা যে এত ভয়াবহ রূপ নেবে তা বুঝতেও পারেনি।
সবকিছুর জন্য শুধু পরীক্ষায় দোষারোপ করো তুমি। ওরিয়নের কথাগুলো শেষ করার আগে নিজের হাত দেখিয়ে থামতে বলে আনিকা চৌধুরী। চোখে তার পানি ছলছল করছে। এখন মা থেকে বইয়ের কষ্ট বেশি চোখে লাগছে। বলে আনিকা চৌধুরী। মা, কিছু বাজে বাজে কথা বলছো তুমি। অবাক হয়ে বলে ওরিয়ন। যা বুঝার আমি তা বুঝে গেছি। কথাটা বলেই উঠে দাঁড়ায় আনিকা চৌধুরী। মা ওয়েট, মা। ডাকতে থাকে ওরিয়ন, কিন্তু আনিকা চৌধুরী আর অপেক্ষা করল না। চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। শিট। বিড়বিড় করে বলে ওরিয়ন। আমি তোমার হতভাগা নানা সুমাইয়ের বাবা কবির রহমান। নরম সুরে বলে কবির। আর কিছু লাগবে আপনাগো? টেবিলের ওপর 2 কাপ চা দিয়েই জিজ্ঞেস করে দোকানদার। না, লাগলে বলবো। বলে কবির রহমান। মিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবিরের দিকে। কি বলতে বুঝতে পারছে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। আমতামতা করে বলে মিতা। বিশ্বাস না করাটাই স্বাভাবিক। জন্মের পর থেকে কখনো আমাকে দেখিনি। আজ হঠাৎ সামনে এসে বললে অন্য কেউ হলেও বিশ্বাস করতো না। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে কবির। আপনি যদি আমার নানা ভাই হয়েও থাকেন তাহলে এতদিন কোনো খোঁজ কেন নেননি? প্রশ্ন করে মিতা। তোমাকে অনেক কিছু বলার আছে, তবে এতটুক জেনে রাখো যে তোমার মায়ের বিয়েতে আমার মত ছিল না। বলে কবির রহমান। আমার কথাগুলো হয়তো তোমার আজ বিশ্বাস হবে না, তবে তোমার চাচা ওয়াজিদ চৌধুরীকে জিজ্ঞেস করবে আমার কথা। যদি আমাকে বিশ্বাস হয় তাহলে এই নাম্বারে কল করো, অনেক কিছু বলার আছে তোমাকে। আবারও বলে কবির রহমান। তবে একটা কথা জেনে রাখো, যাদের তুমি তোমার পরিবার ভাবছো, যাদের তুমি এত ভালোবাসছো, এত বিশ্বাস করছো, তারা এসবের যোগ্য নয়। বিশেষ করে হাবিব চৌধুরী। কথাটা বলেই উঠে দাঁড়ায় কবির। মানে কি বলছেন আপনি? এসব কেন নয়? মিতাও দাঁড়াতে দাঁড়াতে প্রশ্ন করে। এখন বললে বিশ্বাস করবে না, আগে নিজের বাবা থেকে নিশ্চিত হও কবির রহমানকে, এরপর না হয় বলবো। কথাটা বলেই মিতার মাথায় হাত রাখে কবির রহমান। মাথায় হাত বুলিয়ে দিয়ে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে 100 টাকার নোট বের করে এগিয়ে দেয়। বাকিটা বকশিস। কথাটা বলেই চলে যায় কবির রহমান। দোকানদারের চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। মিতা মূর্তির মতো দাঁড়িয়ে রইল দোকানে। মিতার জীবনটা যেন একটা সার্কাসে পরিণত হয়েছে। ধীর পায়ে দোকান থেকে বেরিয়ে পড়ে মিতা। দুপুরে ওরিয়নের খাবার নিয়ে কেবিনে এসেছে আফরিন আর আবরার। হাবিব চৌধুরী পুলিশের সাথে কথা বলছে বাইরে। মায়া চৌধুরী ও আনিকা চৌধুরীকে বাড়িতে দিয়ে গিয়েছে ওয়াহিদ চৌধুরী। আবার এসে বেডটা একটু উঁচু করে দেয়। আফরিন ওরিয়নের খাবার এক এক করে বক্স থেকে বের করছে। ওরিয়নের চোখ দরজার দিকে তাক করা, অপেক্ষা করছে মিতার রুমে প্রবেশ করার। ডক্টর বলেছে সাদা মাটা খাবার দিতে, তাই স্যুপ করে নিয়ে এসেছি। আর পরি কোথায়? আফরিনের কথার মাঝেই আবরারের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন। বাসায় গিয়েছে। জবাব দেয় আবরার। বাসায় গেছে মানে? আমি হাসপাতালে আছি যেন বাসায় চলে গেছে? অবাক হয়ে প্রশ্ন করে ওরিয়ন। সকালে বের হওয়ার সময় তো তাই বলল। ওর নাকি ভালো লাগছিল না, বলল ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে। বলে আবরার। সকালে? সকালে মানে এই কেবিন থেকে বের হওয়ার পর? অধৈর্য হয়ে বলে ওরিয়ন। হ্যাঁ, কেন? জবাব দেয় আবরার। আর ইউ ফাকিং ফুল। বেড থেকে উঠে বসার চেষ্টা করতে করতে বলে ওরিয়ন। আফনান, বিছানা থেকে উঠো না, শুয়ে থাকো। তোমাকেই রেস্টে নিতে বলেছে ডক্টর। ওরিয়নের বাহু ধরে বলে আফরিন। আরিয়ান, পরীকে কল দে, ফোন দিয়ে দেখ পরি কোথায়। আফরিনের কথা ইগনোর করে বসতে বসতে বলে ওরিয়ন। আচ্ছা, আমি দিচ্ছি, তুই খেয়ে নে আগে। বলে আবরার। কল দিতে বলছি, তুই চুপচাপ কল দে, বেশি কথা বলবি না। বিরক্ত হয়ে বলে ওরিয়ন। আরিয়ান, কল দিতে দিতে তুমি খেয়ে নাও, এভাবে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। বলে আফরিন। আফরিন প্লিজ, এখন ভালো লাগছে না। আর তুই মিতাকে কল দে। আবরারের দিকে তাকিয়ে বলে ওরিয়ন। আবরার কল দিয়ে ফোন কানের কাছে ধরে। মিতার মোবাইল তো বন্ধ। একটু পরেই বলে আবরার। বন্ধ? বন্ধ কেন? মায়া চাচিকে কল দে তো। চিন্তিত ওরিয়ন ঘাবড়ে গিয়ে বলে। এবার মায়া চৌধুরীর ফোনে কল দেয় আবরার। হ্যালো চাচি, মিতা কোথায়? প্রশ্ন করে আবরার। ও আচ্ছা।
বলে আবরার। কি হচ্ছে? পরিপাশে আছে তো? আবরার কল কাটার আগেই প্রশ্ন করে ওরিয়ন। চাচি বলল ওনারা এখনো বাসায় পৌঁছায়নি, কেয়ারটেকারকে ফোন করে জানাচ্ছে আসে নাকি। বলে আবরার। অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলেই। আবরার মায়া চৌধুরীকে ফোন করছে, গুনে গুনে 3 মিনিট হবে। এই 3 মিনিট যেন 3 দিন মনে হচ্ছে ওরিয়নের কাছে। মনে হচ্ছে প্রতি সেকেন্ড গুনতে পারছে। সময় যতই যাচ্ছে ধৈর্য যেন ততই কমে আসছে ওরিয়নের। আবরারের ফোন বাজতেই সকলে যেন লাফিয়ে উঠল। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে আবরার। ফোন কানের কাছে নেওয়ার আগেই হাত থেকে কেড়ে নেয় ওরিয়ন। হ্যালো চাচি। জি, আমি এখন ভালো আছি। চাচি, পরীর কি খবর? কি? অপর পাশ থেকে মায়া চৌধুরীর উত্তর শুনে মোবাইল আবরারের হাতে তুলে দেয় ওরিয়ন। হাতে থাকা ক্যানোলা একটানে খুলে ফেলে। রক্ত সাথে সাথেই ছিটকে রক্ত পড়া শুরু হয়েছে ওরিয়নের হাত থেকে। ভাইয়া কি করছিস তুই? এগুলো খুলে ফেলছিস কেন? প্রশ্ন করে আবরার। আফনান, কি হয়েছে? কি বলেছে মা? এরকম পাগলামি করছো কেন? ওরিয়নের হাত ধরে টেনে বসিয়ে রাখার চেষ্টা করতে করতে বলে আফরিন। পরি বাসায় নেই? বড় বড় শ্বাস নিয়ে বলে ওরিয়ন। কি? একসাথে প্রশ্ন করে ওঠে আবরার আর আফরিন। ওরিয়ন আর কোনো কথা না বলেই আফরিন থেকে হাত ছাড়িয়ে রক্তাক্ত হাত নিয়েই বুকে হালকা চেপে ধরে রুম থেকে বেরিয়ে যায়। পেছন পেছন দৌড়ে যায় আবরার ও আফরিন। ওরিয়নের হাতের রক্ত দিয়ে বুকের ব্যান্ডেজ প্রায় ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে যেন ওরিয়নের কোনো খেয়াল নেই। ভাইয়া কোথায় যাচ্ছিস? তোকে রেস্ট নিতে বলা হয়েছে, আমি তার খোঁজ করছি, দাঁড়া। ওরিয়নের পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে আবরার। আবরারের পাশেই হাঁটছে আফরিন। চোখে মুখে আতঙ্ক আফরিনের। আবরারের কথা শুনে দাঁড়িয়ে যায় ওরিয়ন। একই সাথে দাঁড়ায় আবরার ও আফরিন। আবরার কিছু বলে ওঠার আগেই আবরারের হাত থেকে মোবাইল কেড়ে নেয় ওরিয়ন। আর কোনো কথা না বলেই আবরারও হাঁটতে থাকে। ভাইয়া কি করছিস তুই? ওয়েট। পেছন থেকে বলতে থাকে ওরিয়ন। ও কি পাগল হয়ে গেল? রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলে আবরার। তাই তো মনে হচ্ছে। জবাব দেয় আফরিন। পরীর জন্য পাগল? বিষণ্ণতার এক হাসি দিয়ে বলে আফরিন। আফরিনের কথাটা শুনতেই যেন আবরারের মুখটা ফ্যাকাশে হয়ে পড়ল। ছোট থেকেই মিতার প্রতি ওরিয়নের স্নেহ সবসময় বেশি ছিল। কতভাবে আনিকা চৌধুরীর রাগ আর কুকথা থেকে মিতাকে বাঁচিয়ে রেখেছিল তা একমাত্র আবরারই জানে। কারণ মিতার সব কিছুতে যে আবরার মনোযোগ দিয়ে তাকিয়ে থাকত। মিতার প্রতি ওরিয়নের স্নেহ যে দিন দিন অন্য কিছুতে রূপ নিচ্ছে তা বুঝতেও আবরারের সময় লাগেনি। দ্রুত ওরিয়নের পেছন পেছন হাঁটতে লাগলো দুজন। হাসপাতালের সিঁড়ি বেয়ে নামতে নামতেই ড্রাইভারকে কল দেয় ওরিয়ন। আফরিন আর আবরার হাসপাতালে আছে, তার মানে একজন ড্রাইভার গাড়ি নিয়ে সব সময় বাইরে অপেক্ষা করবে, তা ওরিয়নের জানা। বিপদ আপদের সময় যেন কোনো কিছুর কমতি না থাকে, তাই সব সময় এমন কাজ করে থাকেন হাবিব চৌধুরী। কাকা, দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালের সামনে আসুন। কলে ড্রাইভারকে বলতে বলতে দৌড়ে হাসপাতালের সিঁড়ি বেয়ে নামে ওরিয়ন। হাসপাতাল থেকে বের হয়েই ঔষধের দোকানের সামনে এসে দাঁড়ায় ওরিয়ন। বুকের ব্যান্ডেজ প্রায় ভিজে গেছে রক্তে। দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ দিন তো। ঔষধের দোকানের লোককে বলে ওরিয়ন। দোকানদার কিছুক্ষণ ওরিয়নের দিকে তাকিয়ে অবাক হয়ে রইল, যেন চোখের সামনে মানুষ নয় ভূত দেখছে। তাড়াতাড়ি করুন। দোকানদারকে নড়তে না দেখে গম্ভীর কণ্ঠে বলে ওরিয়ন। দোকানদার দৌড়ে চলে যায় ভেতরে। একটু পরেই ফিরে আসে দুটো ব্যান্ডেজ হাতে। নেন। হাত এগিয়ে দিয়ে বলে দোকানদার। এ ভাই, টাকা? ব্যান্ডেজ হাতে নিয়েই এক পা এগোতেই পেছন থেকে ডাক দেয় দোকানদার। ও সরি। ওরিয়নের কাছে এখন 1 পয়সাও নেই। গুলি লাগার পর সব ওরিয়নের থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওরিয়ন ব্যান্ডেজ হাতে এদিক ওদিক তাকিয়ে ড্রাইভার কাকাকে খুঁজতে লাগলো। চোখে নিজের গাড়ি আর ড্রাইভারকে দেখতেই দীর্ঘশ্বাস ছাড়ল ওরিয়ন। ওয়েট। দোকানদারকে কথাটা বলেই ড্রাইভারের কাছে চলে যায় ওরিয়ন। পেছনের সিট খুলে গাড়িতে উঠে বসে। কাকা, দোকানে ব্যান্ডেজের টাকাটা দিয়ে আসুন তো। গাড়িতে বসে নিজের রক্তাক্ত হাতে ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলে ওরিয়ন। এ তো ভাইয়া। হাসপাতাল থেকে বেরিয়ে ওরিয়নকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে থাকে আবরার আর আফরিন। চোখের সামনে গাড়ি আসতেই বলে ওঠে আবরার। দ্রুত হেঁটে গাড়ির দিকে যাওয়ার আগেই গাড়ি ছুড়ে দেয়। সি। গাড়ি চলে যেতে দেখে বলে ওঠে আবরার।
প্রশ্ন করে ড্রাইভার। চাচুর বাসায়। গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে ওরিয়ন। ব্যান্ডেজ লাগানোর ফলে রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু বুকের ব্যথাটা ক্ষণিকের জন্য বন্ধ হচ্ছে না। প্লিজ প্লিজ প্লিজ। বিড়বিড় করে বলে ওরিয়ন। এই প্লিজ দিয়ে কি বোঝাচ্ছে তা জানে না ওরিয়ন, শুধু জানে এই অস্থিরতা দূর করতে হবে। মিতা বাড়িতে ঠিক মতো আছে তা জানতে হবে। ক্ষত জায়গা থেকেও রক্ত বের হতে শুরু করেছে, কিন্তু সেই ব্যথাটা যেন বুকের ব্যথাটার কাছে কিছুই মনে হচ্ছে না ওরিয়ন। 20 মিনিটের মধ্যে ওরিয়নের বাড়িতে এসে পৌঁছায় ওরিয়নের গাড়ি। গাড়ি স্লো হতেই দ্রুত নেমে পড়ে ওরিয়ন। গাড়ি থেকে নামতেই নিজের বুক চেপে ধরে গাড়ির সাথে হেলান দেয় ওরিয়ন। ক্ষত স্থানের ব্যথাটা বেড়েই চলেছে। আর একটু সময়, আর একটু সময়। গাড়ির সাথে নিজের মাথা লাগিয়ে বড় বড় শ্বাস নিয়ে বলে ওরিয়ন। নিজেকে একটু সামলে নিয়েই দ্রুত বাড়িতে ঢুকে পড়ে। পরি পরি পরি। বারবার ডাকতে থাকে ওরিয়ন। অরিয়ন, তুই এখানে? এ কি অবস্থা তোর? ড্রয়িং রুমে ওরিয়নকে দেখে চমকে যায় ওয়াহিদ চৌধুরী। চাচু। একটু বড় করে শ্বাস নেয় ওরিয়ন। পরি কোথায়? তাড়াতাড়ি ওয়াহিদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ওরিয়ন। ও তো এখনো বাসায় আসেনি, তুই এখানে কেন? ডাক্তার তোকে বের হতে দিল কি? পরি সব জেনে গেছে। ওয়াহিদ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে অবাক হয়ে যায় ওয়াহিদ চৌধুরী। কি বলছিস তুই? কিভাবে? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। ও ও মা, ও ও মা থেকে শুনেছিল কিছু, বাকিটা উফ। অরিয়ন, তোর ডাক্তারের প্রয়োজন বাবা। ওরিয়নকে ধরে বলে ওয়াহিদ চৌধুরী। ওরিয়নের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে, কথা বলতেও কষ্ট হয়ে যাচ্ছে ওরিয়নের। বাকিটা আমি বলেছি। নিজের কথা শেষ করে ওরিয়ন। সবটা জানি? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। ওরিয়ন মাথা নাড়িয়ে না বোঝায়। তুই তুই আগে ডাক্তারের কাছে চল, মিতাকে খুঁজে আমরা বের করছি। ওরিয়নের হাত ধরে বাইরের দিকে যেতে যেতে বলে ওয়াহিদ চৌধুরী। না, পরির খবর না পর্যন্ত হাসপাতালে যাচ্ছি না আমি। জানিয়ে দেয় ওরিয়ন। পাগলামি করিস না অরিয়ন। গম্ভীর হয়ে বলে ওয়াহিদ চৌধুরী। ড্রয়িং রুমের ফোন বাজতেই দুজনে তাকায় ফোনের দিকে। ওয়াহিদ চৌধুরী গিয়ে ফোন রিসিভ করে। হ্যালো। বলে ওয়াহিদ চৌধুরী। হ্যাঁ আছে তো, কেন? আবারও বলে ওয়াহিদ চৌধুরী। ও খেয়াল করিনি, সত্যি। আচ্ছা ঠিক আছে। ওয়াহিদ চৌধুরী কথা বলতে থাকলে ওরিয়ন একটু এগিয়ে আসে। অধীর আগ্রহ নিয়ে শুনছে ওয়াহিদ চৌধুরীর কথা। মিতা তোদের বাড়িতে? ফোন রেখে বলে ওয়াহিদ চৌধুরী। কি? ভ্রু কুঁচকে প্রশ্ন করে ওরিয়ন। হ্যাঁ, আবরার আর আফরিন বাড়িতে গিয়ে মিতাকে পেয়েছি। তোকে কল করেছিল, তুই হয়তো মোবাইল গাড়িতেই রেখে এসেছিস। বলে ওয়াহিদ চৌধুরী। ওয়াহিদ চৌধুরীর কথা শুনতেই হাঁপ ছাড়ল ওরিয়ন। ধূপ করে বসে পড়ল সামনে থাকা সোফায়। সোফার সাথে হেলান দিতেই আলতো এক হাসি ফুটে উঠল ওরিয়নের ঠোঁটে। হে মেয়ে, আমাকে মেরে শান্ত হবে। বলে ওরিয়ন। ওঠ, এখন হাসপাতালে যাবি, চল। ওরিয়নের হাত ধরে টেনে বলে ওয়াহিদ চৌধুরী। না, আমি বাসায় যাচ্ছি। ডাক্তার আর নার্সকে বলো বাসায় চলে আসতে। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে ওরিয়ন। আমিও যাবো তোর সাথে। বলে ওয়াহিদ চৌধুরী। কিন্তু মায়া চাচি? প্রশ্ন করে ওরিয়ন। মায়া একটু রেস্ট নিচ্ছে। মায়া একটু রেস্ট নিচ্ছে, আমি ফোন করে সব জানিয়ে দেবো ওকে। দরকার হলে ও ওই বাড়িতেই চলে যাবে। বলে ওয়াহিদ চৌধুরী। আচ্ছা। কথাটা বলেই হাঁটা শুরু করে ওরিয়ন। নিজের মা বাবার দুর্ঘটনা আর অহনার ব্যাপারটা জানার পর মিতার মন চাচ্ছিল যেদিকে চোখ যায় সেদিকে চলে যেতে। সেই উদ্দেশ্যেই হাসপাতাল থেকে বের হয়েছিল মিতা। তবে মিতার সেই উদ্দেশ্য থেকেও বড় ব্যাপার হচ্ছে আসল সত্য জানা। অহনার ব্যাপার থেকেও এমন কি জিনিস আছে যা মিতা জানে না। কবির রহমানই কেন এত বছর পর হাজির হলো? হাবিব চৌধুরীর সম্পর্কে কেনই বা এমনটা বলল কবির রহমান? তবে কি হাবিব চৌধুরী তেমনটা নয় যেমনটা দেখাচ্ছে? হাজারো প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মিতার মাথায়। সব প্রশ্নের জবাব জানতেই সিএনজি করে ওরিয়নদের বাড়িতে চলে এসেছে মিতা। ডানে বামে না তাকিয়ে সোজা চলে যায় হাবিব চৌধুরীর স্টাডি রুমে। স্টাডি রুম খালি। হাবিব চৌধুরীকে হাসপাতালে দেখে এসেছিল মিতা। ভেবেছিল এতক্ষণে চলে আসবে, কিন্তু আসেনি। এই রুমে মিতা
খুব কমই এসেছে, কোনোদিন আসার তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে ওয়াহিদ চৌধুরী যদি ডাকতে পাঠাতো তবেই আসতো মিতা। কী ভেবে টেবিলের সামনে গিয়ে একের পর এক ড্রয়ার খুলতে লাগলো মিতা তা জানে না, হয়তো কিছু খুঁজে পাওয়ার আশায়। শেষের ড্রয়ার খুলতেই দেখতে পায় ছবির একটা ফ্রেম উল্টো করে রাখা। ধীরে ধীরে তা তুলে নেয় মিতা। সোজা করতেই বুকে ব্যথা অনুভব করলো মিতা। হাবিব চৌধুরীর পরিবারের ছবি এটা। এই ছবিতে সবার সাথে ছোট একটা মেয়েকেও দেখা যাচ্ছে। ছোট মেয়েটার পরনে গোলাপি রঙের একটা ড্রেস। আনিকা চৌধুরী আর হাবিব চৌধুরী জড়িয়ে ধরে রেখেছে মেয়েকে। অন্যদিকে ওরিয়ন আনিকা চৌধুরীকে হাবিব চৌধুরীকে জড়িয়ে ধরেছে। মিতার আর বুঝতে বাকি রইল না এই মেয়েটাই তাদের অহনা। ছোট্ট এই অহনার মায়াতে যেন এক দেখাতেই জড়িয়ে পড়ল মিতা। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে মিতার। কেন অনিকা চৌধুরী মিতাকে এত ঘৃণা করে তাও বুঝতে পারছে। এমন একটা ফুটফুটে মেয়ে আজ এই পৃথিবীতে বেঁচে নেই শুধুমাত্র মিতার জন্য। নিজের চোখের সামনে নিজের মেয়ে বেঁচে না থাকার কারণ যদি ঘুরতে থাকে তাহলে তা হয়তো পৃথিবীর কোনো মাই সহ্য করতে পারবে না। কিন্তু যা মিতাকে ভাবাচ্ছে তা হলো এত বছরে মিতা কোনো দিন অহনার কথা বা অহনার ছবি দেখেনি এ বাড়িতে। তার কারণ কি হতে পারে তা বুঝতে পারছে না মিতা। মা, অরিয়ন ভাইয়া কি এসেছেন? দূর থেকে আবরারের আবছা আবছা আওয়াজ শুনতে পায় মিতা। অরিয়ন এখানে কেন আসবে? ভেসে আসে আনিকা চৌধুরীর আওয়াজ। তাড়াতাড়ি করে ড্রয়ারে ছবির ফ্রেমটা রেখেই রুম থেকে বেরিয়ে আসে মিতা। ভাইয়া হাসপাতাল নেই, হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছে। স্পষ্ট শুনতে পায় আবরারের কথা। মানে ওকে হাঁটার মতো অবস্থায় আছে যে বেরিয়ে গেছে? তোরা কি করছিস সেখানে? চেঁচিয়ে ওঠে আনিকা চৌধুরী। আবরার কিছু বলতে যাবে তার আগেই মিতাকে দেখে চুপ হয়ে যায়। মিতাকে দেখে যেন মাথার ওপর থেকে বিশাল বড় এক বোঝা নেমে গেল আবরারের। তাড়াতাড়ি করে ফোন বের করেই একের পর এক কল দিতে থাকে। আবরার কথা বলা বন্ধ করতেই মিতা আর অপেক্ষা করলো না, নিজের রুমে চলে যায়। নিজের রুম বললে ভুল হবে, গেস্ট রুমে চলে যায়। আফরিন মিতাকে হাঁটতে দেখতেই পিছন পিছন যায়। মিতা। ডাক দেয় আফরিন। জি আপু। আফরিনের দিকে তাকিয়ে বলে মিতা। কোথায় ছিলি তুই? অরিয়ন একটা পা। তুই কেন আমাকে কোনোদিনও বাবা মায়ের কথা বলিসনি আপু? আফরিনের কথা শেষ হওয়ার আগেই বলে মিতা। আফরিন হতবাক হয়ে তাকিয়ে থাকে মিতার দিকে। মাথা নিচু করে রইল আফরিন। তুই তো আমার সব থেকে কাছের ছিলি, কেন তুই আমাকে একটাবার সত্য বলার প্রয়োজন মনে করলি না? বললে বলে হয়তো আনিকা আন্টির কষ্টটা আমি কমাতে পারতাম। তার চোখের সামনে সারাদিন ঘুরতাম না, তার ছেলেকে বিয়ে করে তার বাড়িতে এসে পড়তাম না আমি। কাঁদতে কাঁদতে বলে মিতা। এখন যখন জানতে পেরেছিস তখন ভালো আছিস তুই? প্রশ্ন করে আফরিন। আফরিনের কথা শুনে অবাক হয়ে আফরিনের দিকে তাকিয়ে রইল মিতা। ছোট থেকে আমরা তোকে চিনি, মাত্র 5 বছরের ছিলি যখন বাবা তোকে চিরতরে বাসায় নিয়ে আসে। এরপর এতটা বছর তোর সাথে থেকে আমরা তোকে তোর থেকেও ভালো চিনতে পেরেছি। মিতার দিকে এগিয়ে গিয়ে বলে আফরিন। ছোট্ট অবুঝ মিতা এই কথা কোনো দিনও মেনে নিতে পারতো না। তার শৈশব কেটে যেত নিজেকে দোষারোপ করতে করতে। আমরা অপেক্ষা করছিলাম তোর বড় হবার। আমরা জানি তোর মনটা কতটা কোমল, এতটাই কোমল যে তুই ভালো খারাপ বুঝতে চাস না। মিতাকে জড়িয়ে ধরে বলে আফরিন। মিতার চোখ দিয়ে অধর ধারায় পানি পড়ছে। কি করবে, কাকে কি বলবে? এই মানুষগুলা মিতার ভালোই তো চেয়েছিল, তবে এই ভালো চাওয়াটা কেন এত কষ্ট দিচ্ছে মিতাকে? সব কিছুর জবাব আর সব প্রশ্নের উত্তর যে মিতার জানতে হবে খুব তাড়াতাড়ি। ওরিয়ন বাসায় আসার আগেই ডাক্তার আর নার্সরা বাসায় এসে অপেক্ষা করছে। কাজের লোকেরা ওরিয়নের রুম থেকে শুরু করে সব কিছু রেডি করে রেখেছে। ওয়াহিদ চৌধুরী গাড়িতে উঠতেই কল করে বলে দিয়েছে ওরিয়ন ট্রিটমেন্ট বাসায় করাবে। যেহেতু অপারেশন সাকসেসফুল হয়েছে সেহেতু এখন ভয়ের কিছু নেই। আফরিনের সাথে কথা শেষ করে নিজের রুমে চলে আসে মিতা। ওরিয়নকে হাসপাতালে আবারও দেখতে যাবে। যত যাই হয়ে যাক, ওরিয়ন মিতাকে ভালো না বাসলেও মিতা তো বাসে। দূর থেকে হলেও চোখে দেখাটা হলেও দেখে আসবে মিতা। হাসপাতালে গিয়ে সুযোগ বুঝে হাবিব চৌধুরীর সাথেও একটু কথা বলে নিবে। ভাবতে ভাবতেই ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় মিতা। ওরিয়ন যে বাড়িতে নিজের ট্রিটমেন্ট
করার ব্যবস্থা করেছে সে সম্পর্কে বেখেয়াল মিতা। অন্য কেউও মিতাকে এই খবর দেয়নি, আসলে দেওয়ার সুযোগ হয়নি। ক্লান্ত মিতা নিজের রুমে চলে এসেছে সরাসরি। আফরিন বা আবরার এই কথা বলার সুযোগ পায়নি। আর ওরিয়ন বাসাতে আসতেই তাড়াতাড়ি করে রুমে নিয়ে যায় সবাই। ওরিয়নের শরীর আর মাথা থেকে ঘাম ঝরছে অনবরত। বুকের ব্যথাটা সহ্য করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওরিয়ন। তাড়াতাড়ি করে ওরিয়নকে রুমে নিতেই নার্সরা ড্রেসিং করতে চলে আসে। রক্তাক্ত হাত আর বুকের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে স্যালাইন লাগায়। স্যালাইন হাতে লাগিয়ে শুয়ে আছে ওরিয়ন। শরীর থেকে রক্ত যাওয়া ও পেইন কিলার খাওয়াতে এখন ঘুমাচ্ছে। ওরিয়নের বেডের পাশে দাঁড়িয়ে আছে আনিকা চৌধুরী। চোখে মুখে রাগ যেন ভেসে উঠছে স্পষ্ট। এই রাগ নিজের প্রতি, নিজের ছেলের প্রতি, যে সব কিছু জানার পরও মিতার জন্য পাগলামি করেই যাচ্ছে। হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী ড্রয়িং রুমে বসা। নিজেদের মধ্যে কথা চলছে। যে মিতাকে মারার চেষ্টা করেছে তাকে ধরার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। কোন দিক থেকে গুলি চলেছে তা কেউ বলতে পারেনি। বাড়িতে সিসিটিভির ব্যবস্থা থাকলেও ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। যেন কোথায় কি আছে সব কিছুই খুনির জানা। ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি করে নিজের ব্যাগ কাঁধে নেয় মিতা। মনটা হুট করে আনচান করেছে। একবার গিয়ে ওরিয়নকে দেখে আসবে ঠিক করেছে। রুম থেকে বের হতেই লক্ষ্য করে ড্রয়িং রুমে বসে আছে ওয়াহিদ চৌধুরী ও হাবিব চৌধুরী। নিজেরা কথায় ব্যস্ত ভেবে আর সেদিকে আগায় না মিতা। বাইরে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। কোথায় যাচ্ছিস? ডাক দেয় হাবিব চৌধুরী। হাসপাতালে যাচ্ছ? জবাব দেয় মিতা। হাসপাতালে? হাসপাতালে কেন? অরিয়ন তো বাসায়। ভ্রু কুঁচকে বলে ওয়াহিদ চৌধুরী। বাসায়? হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিল এত তাড়াতাড়ি? প্রশ্ন করে মিতা। হাসপাতাল তো দিতে চায়নি, তবে নবাব আর থাকতে চাচ্ছিল না। নবাব তো হাসপাতাল থেকে একা একাই বের হয়ে গিয়েছিল তোকে খুঁজতে। বলে হাবিব চৌধুরী। আমাকে খুঁজতে? বলে মিতা। হ্যাঁ, বাড়িতে ফোন করে যে তুই নেই, সেটা শোনার পরেই পাগলের মতো দৌড়ে বাড়িতে গিয়েছিল এই অসুস্থ শরীর নিয়ে। কী যে অবস্থা হয়েছিল! হাসপাতালে নিতে চাইলেই বলল বাসায় থাকবে। বলে ওয়াহিদ চৌধুরী। মিতা এবার হাবিব চৌধুরী ও ওয়াহিদ চৌধুরীর দিকে এগিয়ে যায়। ওরিয়ন মিতার জন্য মরতে বসেছিল, সেটা কি কম ছিল যে এখন এই অসুস্থ শরীর নিয়েও খোঁজাখুঁজি করতে হবে? তোরা থাক, আমি একটু ফ্রেশ হয়ে নিই। কথাটা বলেই উঠে দাঁড়ায় হাবিব চৌধুরী। চলে যায় মিতা আর ওয়াহিদ চৌধুরীকে একা রেখে। খাওয়া দাওয়া করেছিস কিছু? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। মাথা নাড়িয়ে না বলে মিতা। কিছু না খেলে যে সব। আমাকে কে আর কেনই বা মারতে চাইবে বাবা? আমি কি করেছি? ওয়াহিদ চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে মিতা। মিতার প্রশ্ন হতবাক হয়ে তাকিয়ে থাকে ওয়াহিদ চৌধুরী। কে মারতে চায় জানি না, তবে মনে হচ্ছে আমাদের ব্যবসায়ের শত্রু। অরিয়নকে ভয় দেখানোর জন্যই তোর উপর বারবার অ্যাটাক করছে। বলে ওয়াহিদ চৌধুরী। বাবা একটা প্রশ্ন করি? বলে মিতা। আমার কাছে প্রশ্ন করার জন্য কবে থেকে আবার তোর অনুমতির প্রয়োজন পড়লো? মিতার মাথায় হাত রেখে বলে ওয়াহিদ চৌধুরী। মায়ের কি কেউ ছিল না? বাবা মা কেউ? তারা কেন আমার সাথে যোগাযোগ করেনি? প্রশ্ন করে মিতা। মা বলতেই মিতা যে সুমাইয়া চৌধুরীর কথা বুঝিয়েছে তা বুঝতে পেরেছে ওয়াহিদ চৌধুরী। কোনোদিন তো এসব কথা জিজ্ঞেস করিসনি, তবে আজ কেন? উল্টো প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। আজ মার কথা খুব মনে পড়ছে, তাই তার সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করছে। মাথা নিচু করে মন খারাপ করে বলে মিতা। তোর মা বাবার বিয়েটা ছিল ভালোবাসা, তোর নানা বিয়েতে রাজি ছিল না, তাই তোর মা পালিয়ে আসে ওয়াসিমের সাথে। মেয়ের পালিয়ে যাওয়াতে তোর নানা অনেক কষ্ট পান। সে ছিল বড়ই জেদি মানুষ, সময়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। তোর মা বাবার মৃত্যুর খবর পাঠালে সে আর যোগাযোগ করেননি। সব ঘটনা মিতাকে খুলে বলে ওয়াহিদ চৌধুরী। লুকানোর মতো কিছুই নেই। যেই ব্যাপারটা লুকিয়ে রাখা ছিল তা তো আনিকা চৌধুরী বলেই দিয়েছে। বাকি সব কিছু তো ওরিয়ন মিতাকে খুলে বলেছে। নানা ভাইয়ের নাম কি? আমতা আমতা করে প্রশ্ন করে মিতা। মনে মনে দোয়া করছে কবির রহমান যেন একটা ঠকবাজ হয়। হাবিব চৌধুরীকে নিয়ে যেভাবে কথা বলেছে তা একটুও ভালো লাগেনি মিতার। নামটা একটু ভাবে ওয়াহিদ চৌধুরী। আসলে অনেক দিন হয়েছে তো, তাই
করিম, করিম, হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, ওই কবির রহমান। ভেবে চিনতে বলে ওয়াহিদ চৌধুরী। ওয়াহিদ চৌধুরীর জবাবে কিছুটা হতাশা হলো মিতা। কি করবে বুঝতে পারছে না। তুমি কি তাকে কখনো দেখেছিলে? প্রশ্ন করে মিতা। না, তবে একবার ছবিতে দেখেছিলাম, সুমাইয়ার সাথে ছিল। তবে হাবিব ভাইও দেখেছিল কয়েকবার। বলে ওয়াহিদ চৌধুরী। বড় চাচু কেন? প্রশ্ন করে মিতা। কারণ সুমাইয়া পালিয়ে আসার পর উনি খুব হেনস্থা করতে চেয়েছিল আমাদের, তখনই সবকিছু হাবিব ভাইয়া হ্যান্ডেল করেন। বলে ওয়াহিদ চৌধুরী। ও আচ্ছা। বলে মিতা। তুই মন খারাপ করিস না, ওর মা বাবা আর অহনার সাথে যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই। মিতার দিকে তাকিয়ে বলে ওয়াহিদ চৌধুরী। এ বাড়িতে কেন অহনাপুর কোনো ছবি নেই? কেন কোনোদিনও অহনাপুর নাম শুনিনি আমি? অশ্রুসিক্ত নয়নে ওয়াহিদ চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। জবাব দেয় ওয়াহিদ চৌধুরী। মানে? ভ্রু কুচকে প্রশ্ন করে মিতা। ওরিয়নের জন্য এমনটা কেন হবে তা বুঝতে পারছে না। মানে অরে, ওয়াহিদ, এইদিকে তাড়াতাড়ি আয়। বারান্দায় দাঁড়িয়ে ডাক দেয় হাবিব চৌধুরী। আসছি ভাইয়া, পরে কথা বলবো। হ্যাঁ, তুই খেয়ে নিস। কথাটা বলেই হাবিব চৌধুরীর দিকে চলে যায় ওয়াহিদ চৌধুরী। মিতাও সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। উদ্দেশ্য ওরিয়নকে একবার দেখা। ওরিয়নের রুমে একজন নার্স ছাড়া আর কেউ নেই। ওরিয়ন বিছানায় ঘুমিয়ে আছে। নার্স কাউসে বসে ঝিমাচ্ছে। মিতা ধীর পায়ে ওরিয়নের সামনে গিয়ে দাঁড়ায়। ওরিয়নের মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমাকে বিয়ের করার সাথে আমার মৃত্যুর কি সম্পর্ক? আমাকে বিয়ে করে কি কম উপকার করেছো যে জীবন দিয়েও আরো করতে হবে? ঘুমন্ত ওরিয়নের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে মিতা। ওরিয়নের পাশে বেডে বসে মিতা নিজের হাত দিয়ে আলতো করে স্পর্শ করে ওরিয়নের হাত। সবকিছু কি ভালোবাসা থেকে করতে পারলে না? ওরিয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে মিতা। পরের জন্মে আমি না হয় তোমার আফরিন হব, তুমি আমার আফনান হয়ে এসো। কথাটা বলতেই মিতার চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলতো করে ওরিয়নের হাত উঁচু করে তাতে চুমু খায় মিতা। গভীর ঘুমে আচ্ছন্ন ওরিয়ন রুমে ঘটে যাওয়া কিছুই জানতে পারেনি। তবে কিছু একটা স্বপ্নে দেখতেই ঘুমের চোখে ঠোঁটে হাসি ফুটে ওঠে ওরিয়নের। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। ওয়াহিদ চৌধুরী বাড়িতে গিয়ে মায়া চৌধুরীকেও নিয়ে এসেছে। গেস্ট রুমে মিতার সাথে আজ আফরিনও ঘুমাবে। বিছানায় শুয়ে আছে মিতা। আফরিন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু মিতার চোখে ঘুমের ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না। টুং করে মোবাইলে আওয়াজ শুনতেই মোবাইল হাতে তুলে নেয় মিতা। স্ক্রিনে আননোন নাম্বার থেকে মেসেজ দেখা যাচ্ছে। ইনবক্সে প্রবেশ করে মিতা। ঘরের শত্রু ভীষণ, তোমাকে যে মারতে চাই সে চৌধুরী পরিবারের একজন, ইতি কে আর। মেসেজ আসে আননোন নাম্বার থেকে। মেসেজ দেখেই লাফিয়ে উঠে বসে মিতা। কে পাঠিয়েছে এই মেসেজ আর কথাই বলছে বুঝতে পারছে না। চৌধুরী পরিবারের লোক কখনোই মিতার সাথে এমন করতে পারে না। ছোট থেকে সবাইকে দেখে আসছে মিতা। কে আপনি? ফাজলামো করা মোটেও পছন্দ করি না আমি, আর কখনো মেসেজ দিবেন না। সাথে সাথে মেসেজের রিপ্লাই দেয় মিতা। অপর পাশ থেকে আর কোনো মেসেজ আসেনি। কতক্ষণ ধরে বিছানায় শুয়ে আছে তা মিতা জানে না, শুধু জানে ভালো লাগছে না। মাথা থেকে মেসেজের ব্যাপারটা শত চেষ্টা করেও সরাতে পারছে না। মাথা ঘুরিয়ে আফরিনের দিকে তাকাতেই লক্ষ্য করে আফরিন ঘুমাচ্ছে। কিছু একটা ভেবে বিছানা থেকে নামে মিতা। ধীর পায়ে রুমের দরজা লাগিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ধীরে ধীরে হেঁটে গিয়ে দাঁড়ায় ওরিয়নের রুমের সামনে। দরজা খুলতেই দেখতে পায় ওরিয়ন ঘুমিয়ে আছে। পাশেই বসে মোবাইল টিপছে একজন নার্স। মিতাকে দেখতে এক প্রকার লাফিয়ে ওঠে সে। হাতের ইশারায় বসে থাকতে বলে মিতা। নার্সও নিজের জায়গায় আবারও বসে পড়ে। ওরিয়নের পাশে যেতেই নার্স উঠে দাঁড়ায়, গিয়ে বসে সোফায়। মিতা ওরিয়নের পাশে বসে খাটের সাথে হেলান দেয়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে ঘুম ভাঙে মিতার। লাফিয়ে উঠে দেখে ওরিয়ন এখনও ঘুমাচ্ছে। গতকাল রাতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি মিতা। ওয়াশরুমের দরজা খুলতেই বেরিয়ে আসে নার্স। মিতা কোনো কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। স্টাডি রুমের সামনে দাঁড়িয়ে আছে মিতা। হাবিব চৌধুরীর সাথে কিছু কথা বলার ছিল। কবির রহমান যা বলল ও আননোন নাম্বার থেকে যা আসলো সব হাবিব চৌধুরীকে বলে দেবে বলে ঠিক করেছে মিতা। আর যাই হোক, হঠাৎ করে কেউ একজন এসে এই পরিবার নিয়ে বললে তা অন্ধবিশ্বাস করা মিতার জন্য বোকামি হবে।
চাচু ভেতরে আসবো? দরজা খুলে উকি দিয়ে বলে মিতা। চেয়ারে বসে আছে হাবিব চৌধুরী, হাতে চায়ের কাপ। মিতার কণ্ঠ শুনতেই মুখ তুলে মিতার দিকে তাকায়। মিতাকে দেখতেই মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। আয়। টেবিলে কাপ রাখতে রাখতে বলে হাবিব চৌধুরী। মিতাও হাসি দিয়ে যায় হাবিব চৌধুরীর সামনে। পাশে থাকা চেয়ার টেনে বসে মিতা। এত সকাল সকাল এখানে কিছু বলবি? প্রশ্ন করে হাবিব চৌধুরী। মা বাবার কথা খুব মনে পড়ছে। বলে মিতা। মিতার কথা শুনতেই হাবিব চৌধুরীর চেহারায় বিষণ্ণতা ফুটে ওঠে। আমার নানা ভাই কবির রহমানকে চেনো তুমি? কিছু একটা ভেবে হাবিব চৌধুরীর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে মিতা। মিতার কথা শুনতেই মুখ ফ্যাকাশে হয়ে যায় হাবিব চৌধুরীর। দেখে মনে হচ্ছে চুরি ধরা পড়েছে। কেমন যেন বারবার মিতার থেকে চোখ সরিয়ে নিচ্ছে। হঠাৎ করে হাবিব চৌধুরী এহেন পরিবর্তন দেখে মিতা গভীর চিন্তায় পড়ে যায়। অপেক্ষা করতে থাকে হাবিব চৌধুরীর উত্তরের। না। অন্যদিকে তাকিয়ে কিছু একটা করার অভিনয় করতে করতে বলে হাবিব চৌধুরী। বাবা তো বলেছিল। মনে মনে কথাটা ভাবে মিতা। কখনো দেখা হয়েছিল নানা ভাইয়ের সাথে? ভ্রু কুঁচকে হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে প্রশ্ন করে মিতা। কি হয়েছে তোর? সকাল সকাল এত প্রশ্ন করছিস কেন? চেঁচিয়ে ওঠে হাবিব চৌধুরী। চোখে মুখে রাগ প্রকাশ পাচ্ছে। হঠাৎ করে চেঁচানোর কারণে লাফিয়ে ওঠে মিতা। তা লক্ষ্য করে হাবিব চৌধুরী। বড় বড় করে একটু শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে হাবিব চৌধুরী। সরি, আসলে একটা নিউজ শুনে এমনিতেই মন মেজাজ ভালো না, তার উপর এত প্রশ্ন শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিল। বলে হাবিব চৌধুরী। না, কোনো দিন দেখা হয়নি, আজ কেন জিজ্ঞেস করছিস? প্রশ্ন করে হাবিব চৌধুরী। মিথ্যে। মনে মনে বলে মিতা। না, এমনিতেই। গতকাল মায়া মার সাথে কথা বলার সময় কথা কথা নানা ভাইয়ের নাম উঠেছিল। ভাবলাম তুমি তো পরিবারের সবার বড়, হয়তো তুমি চিনে থাকবে। মন খারাপ করে বলে মিতা। ওনার সাথে আমাদের কোনোদিনও দেখা হয়নি। বলে হাবিব চৌধুরী। আচ্ছা, আমি তাহলে যাই। কথাটা বলেই উঠে দাঁড়ায় মিতা। শোন। বলে হাবিব চৌধুরী। জি বলো। বলে মিতা। আজ থেকে তুই অরিয়নের রুমে ঘুমাবি। কিন্তু নার্স তো। নার্স রাতে পাশের আবরারের রুমে থাকবে। রাত বিরাতে অরিয়নের কিছু প্রয়োজন হতে পারে, স্ত্রী হিসেবে এই সময় এসব করা তোর দায়িত্ব। আচ্ছা। কথাটা বলেই হেঁটে দরজার কাছে এসে দাঁড়ায় মিতা। মাথা ঘুরিয়ে একবার ফিরে তাকায় হাবিব চৌধুরীর দিকে। হাবিব চৌধুরী চিন্তিত অবস্থায় নিজের মোবাইলের দিকে তাকিয়ে আছে। কেন মিথ্যে বলে তুমি? তবে কি তুমি যেমন দেখাচ্ছ তেমন নও? তবে কি সত্যি ঘরের শত্রু বিভীষণ? কথাগুলো ভাবতে ভাবতেই রুম থেকে বেরিয়ে যায় মিতা।